ওনাদেরও হেল্প হচ্ছে, তারা মুক্তি পেয়ে যাচ্ছেন। এবং আমি যে কথাটা বলছি না, বাবা তো ডেফিনেটলি আমাকে দিয়ে বলাচ্ছেন বলে আমি বলছি, তাতে এই ভাগটা, আশীর্বাদের ভাগটাও উনি পাচ্ছেন, তাহলে ওনার মুক্তি টাইম হয়ে গেছে। এই যে বলেন হ্যাঁ মা পেয়েছি, বলছে দিদি আমি সুইসাইড করে ফেলো মনে হচ্ছে। না সুইসাইড করো না, একটু সবুর করো, তোমাকে যে রেমেডিগুলো দেওয়া হয়েছে সেটা দেখো, তারটা বলি ভয় পাবে কিন্তু, ঠিক আছে। she said কি before going I will come and talk to you, মানে ওদের তো আসতে লাগে না, ও বলছে পডকাস্টে এভাবে বলছো, বিশ্বাস করবে কিনা জানি না, আমার কিছু আসা যায় না, কে বিশ্বাস করলো না, এটা তো হয়ে যাচ্ছে ইন্টারাকশন, আমি ওর ফিলিংসটা পাচ্ছি, ও যেতে চাইছে না। আমি যদি বলি যে কাজটা ডান, তাহলে মিথ্যা বলছি। ওপেনলি আপনাদের সবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি যে 1 বছর আগে বলেছিলাম যে আমি টাকা ফেরত দিয়ে দিই, কিন্তু আমি দেখেছি আমার যে এই ধারণাটা, এটা কিছু মানুষ ভুল প্রমাণ করে দিয়েছে, ইউজ করে মিসইউজ করে চলে যাচ্ছে। তুমি কি তোমার মাকে রেসপেক্ট করো না, খেয়াল রাখো না? বলে তুমি জানলে কি করে? বলে আমি আমার মায়ের জানো মৃত্যু কামনাও করেছি, একদম ওপেনলি বলছে তো, কারণ ওর বাবা তো এসে গিয়েছে। আমি বললাম এই জন্য তোমার বাবা রেগে আছে তোমার উপরে? 7-8 এর মেয়ে দেখছি, 6-7-8 এর মধ্যে এই যে ওর রিগ্রেট শুরু হলো, ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কারণ বাচ্চা মানুষ শখ এরকম যে বান্ধবীর চোখের সামনে নিমেষে চলে গেল, রক্তটা তার গায়ে ছিটকালো, আর হাতটা তার সামনে ধরে আছে তার মা। ভাবো কি ভয়ঙ্কর সিন। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেই জন্যই তো আপনারা ক্লিক করেছেন। রিনিদাদি আমাদের সাথে আছেন এবং রিনিদাদি আজকের যে দৈবিক সেশন বা দৈবিক দর্শন যেটাকে আমরা বলে থাকি, সেটা কি পিএলআর নাকি এটা, সেটা মানে অদ্ভুত হয়েছে। আজকের পডকাস্টে বাস্তু নিয়ে কথা হয়েছে এবং আপনি আপনার যে সঙ্গী, সে কি আপনাকে কতটা ভালোবাসে এবং সে কি আপনার শত্রু। একটু অবাক লাগছে না যে কোথা থেকে পিএলআর ছিল, পিএলআর থেকে দৈবিক দর্শন, তারপর বাস্তু। হ্যাঁ, বাস্তু তো পডকাস্ট আগেরটা দেখেছেন, আশা করি আপনারা খুবই ভালো ভালো সুরাহা পেয়েছেন। আশা করবো কমেন্ট সেকশনে জানাবেন দিদির ব্যাপারে। তো ডাইরেক্ট পডকাস্টে যাব, কিন্তু আমি যেটা বলে থাকি এই নাম্বারটা লিঙ্ক করছে আপনাদের সামনে, সেই নাম্বারে আপনারা যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে ভালো ভালো তথ্য দেওয়ার জন্য, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর যেরকম চাইছেন যে কোনো স্পিরিচুয়াল হেল্প চাইছেন, সেই জন্য কন্ট্যাক্ট করতে পারেন, বা প্রমোশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট রিনিতাদির কাছে। কেমন আছো দিদি? দুর্দান্ত আছে। আগের পডকাস্টে আমরা অনেক কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, এই পডকাস্টেও আমরা অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই ঢুকবো যে তোমার পিএলআর কেমন চলছে? পিএলআর আর নেই। ও হ্যাঁ হ্যাঁ, বাবা দৈবিক সেশন নাম দিয়ে সেশন দিয়েছে। হয়েছে। আমি সরি, এটা আমি সবার সাথে এখন পিএলআর নিয়ে কথা বলি, তোমারটা যে দৈবিক সেশন হয়ে গেছে আমি সেটা সরি ভুলে গেছিলাম। আর দৈবিক সেশন অনেক সময় আমার দৈবিক দর্শন হিসেবেও মুখে দর্শন। বেরিয়ে আসে। তুমিও সেখানে ঢোকো, কারণ তুমি খালি পিএলআর করাও না, তুমি ওখানে ওর সাথে একদম ঘোরো তুমি। হ্যাঁ, তো দৈবিক তাই বোঝা দর্শনই। যায়। হ্যাঁ তো হ্যাঁ, তারা যা দেখছে তুমিও তাই দেখছো। বরঞ্চ তাদেরকে যখন আমি বলি এখানে এটা আছে, ওরা চমকে যায় যে তুমি জানলে কি করে। হ্যাঁ, কারণ আমার ঢুকতে হচ্ছে আমাকে। তো এই ধরনের পিএলআর কিন্তু কেউ, মানে সরি, দৈবিক সেশন কেউ করে না। তো আজকে আমরা নতুন করে কি শুনবো? দেখো, দৈবিক সেশন করে না, কিন্তু পিএলআর এর মধ্যেও কিন্তু মানুষকে মানে যে না, এরকম যাচ্ছে সে কেউ মিডিয়াম কিন্তু বলেনি, তাই না? তারা বসে আছেন, তারা একটা স্পিরিচুয়াল জার্নিতে ঢোকানোর সময় যে আচ্ছা, কি বলবো, তোমার যে টিচার ছিলেন কি নাম? ডক্টর টিচার আছেন, টিচার, ডক্টর তৃপ্তি জৈন। তৃপ্তি জৈন যেভাবে আস্তে 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 ঢোকায়, তিনিও ঢোকাচ্ছেন। আচ্ছা, তোমার যে স্টাইলটা আছে, যে তুমি তার সাথেও তুমি ঢুকছো, তুমি দেখতে পাচ্ছ অনেক কিছু, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, ইয়েস, তুমিও দেখতে পাচ্ছ। তো এই বিষয়টা কিন্তু সবাই বলে না, সবাই বলে আমি দেখাচ্ছি, আচ্ছা যে আমিও দেখছি তার সাথে, সেটা কিন্তু শুনি না। আচ্ছা, এই জন্যই তোমাকে বলি, হ্যাঁ এটা অনেকে করে। মিডিয়াম দিয়ে কিন্তু পুরো যারা দেখো, মিডিয়াম আলাদা। মিডিয়াম কিরকম বলো তো, পিএলআর যেটা পাস্ট লাইফ রিগ্রেশন, ওখানে ধরো তুমি গিয়েছো, তুমি কিছুতেই ইন্টারঅ্যাক্ট করতে পারছো না, দেখতে পাচ্ছ না, তখন মিডিয়াম আনা হয়। তখন মিডিয়াম কিন্তু পুরো দেখো, দেখে বলে দেয়। মিডিয়ামের থেকে মজা হচ্ছে তুমি আর আমরা নিজেরা দুজন হাত ধরে যাচ্ছ একই রাস্তায় একই ভাবে। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব না। ট্রু, এটাই ট্রু যে আমি দেখতে পাচ্ছি তবে গিয়ে না মজা। হ্যাঁ, এবং আমি দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখছি, সেটাও মজা। আবার এটাকে আমি আকাশিক রেকর্ডসও বলতে পারবো না, কারণ আকাশিক রেকর্ডস তুমি নিজে দেখবে,
হ্যাঁ, তখন আর ক্লায়েন্ট যাবে না, ক্লায়েন্ট যাবে না। ক্লায়েন্ট যাবে না। তো ওটাতে মজাটা কম, কিন্তু মজাটা যাদের আর কম। কি সময় কম তারা আকাশিকের দিকে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর যারা জানতে চাইছে, গভীরতা বেশি, প্রবলেমস বেশি, হুম। তখন তারা ডেফিনেটলি দৈবিক সেশন, যে নামটা বাবা দিয়ে দিয়েছেন, বা দৈবিক দর্শন, হুম। যে নামটা স্যুট করে, দেখো দৈবিক সেশন না দৈবিক দর্শন, এটা আবার যেখানে যেটা যেটা যেমনভাবে যেটা নাম আসবে হবে, সেটাই করবো। আর কিন্তু মানুষের হেল্প তো প্রচুর হচ্ছে। প্রচন্ড একটা জিনিস আমি বলে দিই, আমি আজকে এখানে এসেছি, আজকে গত জুন মাসে ফার্স্ট পডকাস্ট আমার হয়েছিল কেকে পডকাস্টে, তো আমি ওদের জন্য একটা কেক নিয়ে এসেছি থ্যাংক ইউ সো সেলিব্রেশন। মাচ। বাচ্চারা অনেক অনেক হেল্প করেছে আমাকে এই 1 বছরে, আমাকে আর পিছনে তাকাতে হচ্ছে না, যতটুকু কামাই হচ্ছে তোমাদের বিশাল বড় হাত আছে। কোটি কোটি টাকা কামাচ্ছে। হ্যাঁ, কোটি কোটি টাকা একদম আদান গ্রুপের দিকে চলে গিয়েছি আমি, নট দ্যাট, কিন্তু যে ভালোবাসাটা ছড়াতে পারছি এবং তাদের ভালোবাসাটা পাচ্ছি, এবং বহু মানুষ ভালোবাসে আমাকে, দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদেরকে তাদেরকে অনেক আমি অনেক বলবো, ধন্যবাদ। হ্যাঁ, তারা তো তাদের পেয়েছে, জন্য তো নাহলে তো জানতে পারতো না। না, তাদের দোয়াটা লেগেছে বেশি তাড়াতাড়ি, অবভিয়াসলি, এবার কারণ তারা মনে মনে জোশটা ভাবছে বেড়ে যে গিয়েছে। এই কি করে করছে, এই কি করে, সারাক্ষণ আমাদের কথা ভাবছে, এই ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে, তুমি উঠে যাচ্ছ। একজন বলেছেন আমাকে এসে যে তোমার ব্যাপারে আমি কিন্তু নেগেটিভ ভেবেছি, হ্যাঁ, আমি তোমার সামনেই বলে দিচ্ছি, হুম। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি তুমি ঠিক বলো, আর আমার দুর্দান্ত লাগলো আমার। তো তাদেরও তো দোয়া লেগেছে, সারাক্ষণ আমার ব্যাপারে বাজে ভাবছে, তুমি জানো ভাবছে তো। রিসেন্টলি একটা কি কেস হয়েছে, একটি মেয়ে ও সেশন করেছিল আমার কাছে, হুম। খুব ভালো মেয়েটা, খুব ভালো, কিন্তু আমাদের কি হয় যখন মাথা গরম হয়ে যায় তখন আমরা কিন্তু বুঝি না যে সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, দিয়েছে আমার নামে মনে মনে বাবার কাছে বলে, তুমি জানো পরের দিন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ওর সাথে সাথে আমাকে ফোন, 2-3 দিনের মধ্যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, বা একদিনের মধ্যে। হ্যাঁ, তো ও আমাকে বলছে দিদি আমাকে তুমি বাঁচাও। আমি কেন, কি হয়েছে? তো বললো আমার না নাক দিয়ে রক্ত বেরোচ্ছিলাম। আমি সাথে সাথে বাবার কাছ থেকে, বাবা জাস্ট বলে দিল ও তোর নামে কি বলেছে সেটা সেটা জিজ্ঞেস কর। এমন কিছু পাক্কা, কারণ বাবার কানে খারাপ কথাও কিন্তু ভালো হিসেবেই যায়, এমন কিছু বলেছে যেটা বাবা রেগে গিয়েছে, সামথিং লাইক দ্যাট। আমি বললাম তুমি কি আমার নামে কিছু বলেছো বাবাকে? বলে দিদি ক্ষমা করে দাও দিদি, আমি বলেছি, আমি তোমার নামে অনেক বাজে কথা বলেছি দিদি, আমি সো সরি, আমার রাগ ছিল তোমার উপরে, হ্যাঁ সেই জন্য বলেছি। আমি বললাম তোমার উপরে বাবা রেগে গিয়েছিলেন, সেটার একটা ট্রেলার তুমি দেখলে তো বুঝতে পারছো আমি কানেক্টেড তার সাথে। বলে হ্যাঁ দিদি আমি বুঝে গিয়েছি, ঠিক আছে। আমি তখন বললাম বাবা ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আর কোনো উপায় নেই, ওর একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে, ক্ষমা করে দে। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি কি বলেছো আমার শোনার দরকার নেই, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, বাবা তুইও ক্ষমা করে দে। এই আমার গায়ে কাটা দিচ্ছে। বাবা বললো যে একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ও পরের দিন আমাকে বলেছে যে দিদি আমার রক্ত আর পড়ছে না। আর আমি ওকে কিছু মেথড বলে দিলাম যে তুমি আইস দিয়ে, যে একটু রুমালের মধ্যে আইস নিয়ে নিয়ে, যে আমার নামে বলেছে তাকে বলছি মেডিকেশন কি করে করতে হবে, কারণ তখন রাগ রাখলে হবে না, তখন তাকে বাঁচাতে হবে, কারণ নাক দিয়ে রক্ত পড়া মানে বুঝতে পারছো। এটা এটা অনেকের আছে, এটা প্রেশার হাই হয়ে যায়। আমি ওকে বলছি তোমাকে ঘাড়ের পিছনে ফুলে গিয়েছে, প্রথমে তো আমার মনে হচ্ছে প্রেশার হাই, আমি বলেছি, বললো দিদি সেরকম ঘাড়ের পিছনে ফুলেনি, সাথে সাথে যখন বাবার আওয়াজটা পেয়েছি না, আমি বলছি তুমি কি আমার নামে কিছু বাজে বলেছো? বলে হ্যাঁ বলেছি। ভাবো, আমি তো জানিই না। তারপরে ও পরে যখন ঠিক হয়ে গিয়েছে তখন আমাকে আবার মেসেজও করেছে দিদি তুমি না খুব ভালো। আমি বললাম যে না বাবা, তুমি এইটুকু বুঝে যাও যে বাবার সাথে তুমি কানেক্টেড, তাহলে কি তুমি যাকে ভালোবাসো তার নামে তুমি নিশ্চয়ই উল্টোপাল্টা কথা অ্যাকসেপ্ট করবে না, বাবাও অ্যাকসেপ্ট করে না। সবই কর্মফল। আর কিন্তু মেয়েটা খুবই ভালো, এখন ভালো হয়েছে, এখনো ভালো হয়ে গিয়েছে, আর নিজেও বুঝে গেছে তার পাথকে, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সে ওই পাথে হাঁটছে বাচ্চার মতন, না, যে দিদি আমি এবার বুঝে গিয়েছি, দেখো যে- একদম সোজা কথা, দিদি আমি বুঝে গিয়েছি। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা বলছে, বাচ্চা যদি চায় আগুনের সামনে যেতে তাকে যেতে দাও, একটু একটা ছ্যাঁকা ছ্যাঁকা খেলে, তারপরে কিন্তু দেখবে আমি তো ওটা বুঝতে জানতামও পারবে। না, শুধু আওয়াজে আমি, উপরওয়ালা দেখিয়ে দিয়েছে, তাকে ছ্যাঁকাটা দিয়েছে। কিন্তু হালকা এখন করে। হচ্ছে জানো এটা কেন আমি বললাম, কারণ এখন যে বাজে কথা বলবে যার ব্যাপারে খাবে, কিন্তু এটা তো ফ্যাক্ট তো। শুরু হয়ে গেছে কিন্তু এটা হওয়া, আর এই জিনিসটা হয়ও, যেটা ফ্যাক্ট। তুমিও দেখো না, কারমা আমরা সাধারণভাবে ইজ গেটিং বাউন্স ব্যাক। যারা সাধারণভাবে মানুষের সেবা করতে চাইছি, তুমি এরকম কত মানুষকে সেবা করতে গেছো, হ্যাঁ যারা তোমার কাছে দিয়ে হাফ টাকা দেবে, দেওয়ার কথা, তারা তোমার টাকা মেরে দিয়ে চলে গেছে। দিয়েছে পয়েন্টে বলে। তুমি এরকমও করেছো যে আমি যেটা জানি যে তুমি টাকা ফেরতও দিয়ে দিয়েছো, যারা কাজ করে Yes. নিয়ে গিয়ে তাও টাকা ফেরত দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, আমি দেখো আমি এগুলো বলবো, এটা নিয়ে বলবো, যদি তোমার জায়গায় আমি থাকতাম আমি দিতাম না, আমি অনেস্টলি বলছি, অন দ্য ক্যামেরা বলছি। অনেকবার ফেরত দিয়ে দিয়েছি, হ্যাঁ, অনেকবার কিন্তু ওরা দিয়েছো। উপকার পেয়েছে। ওরা উপকার পেয়েছে, কিন্তু তাও তারা ডিনায়। Yes. কিন্তু একটা টাইমে গিয়ে কি হবে, ওই পাওয়ারটা এনার্জিটা শেষ হয়ে যাবে, কারণ তারা মিথ্যে কথা বলেছে। আমি বলি হ্যাঁ। এবার, আমি না একদম ওপেনলি আপনাদের সবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি যে 1 বছর আগে বলেছিলাম যে আমি টাকা ফেরত দিয়ে দিই,
কিন্তু আমি দেখেছি আমার যে এই ধারণাটা এটা কিছু মানুষ ভুল প্রমাণ করে দিয়েছে, ইউজ করে মিসইউজ করে চলে যাচ্ছে। হুম। তাহলে আমার উচিত বন্ধ করে দেওয়া। তবে আজকে ১ বছর পর আমি আবার এলান করছি সবার সামনে যে এই যে আমি বলতাম টাকা ফেরত দিয়ে দিই, আমি বন্ধ করে দিয়েছি। তাহলে বুঝে আসবেন ৫০ টাকাও যদি খরচ করেন ফেরত কিন্তু পাবেন না। এটা ঠিক দরকার বলেছেন। ছিল কৌশিক, দরকার দরকার ছিল। ছিল, কারণ মানুষ এটা প্রচন্ড মিসইউজ করে। কষ্ট। আমাদের আমি এখানকার বুঝতে পারছি যে আমাদের এখানকার বাঙালি যারা আছে তারা না এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করে। শোনো আর তোমাকে কমেন্ট সেকশনে মানে এবার একটা দেখো, এবার সব ডাক্তার সবাইকে যে ভালো রাখতে পারে বা একটা টিচার সব স্টুডেন্টকে যে ভালো পড়াতে পারে, এটা কিন্তু কোনো না জায়গায় না guarantee নেই। তোমাকে আমি রেমেডি দিলাম, হ্যাঁ, তুমি রেমেডির ধার ধারছো না, প্লাস তোমাকে রেকি দিয়েছি, সেটার টাকাও তুমি ফেরত নিয়ে নিয়েছো অ্যালং উইথ দ্য দৈবিক সেশন। তখন পিএলআর ছিল ধরো। তখন পিএলআর ছিল, তাহলে সেটার অ্যামাউন্ট প্লাস ওই এক্সট্রা অ্যামাউন্ট সব ফেরত দিয়ে দিয়েছি, কারণ উনি ওই টাকা ক্লেম করে ফেলেছেন এবং রীতিমতো থ্রেটনিং। কিন্তু আমি বলেছি আর একটা কথা তোমাকে বলেছিল মনে আছে, তোমার ছেলের জন্য তোমাকে আমি দিলাম, মানে দয়ার তখনই ফেরত ব্যাপারটা দিয়ে দিয়েছি আমি সাথে সাথে। ওটা তো গত বছর, গত যে বছর। আমার দয়ার দরকার না, না, আমি বাবার এটা কেন কৃপাতে বলছি না, এটা চলছি। আমার শুনলে খারাপ লাগে যে একটা মানুষ করছে কাজ, আজকে থেকে না আজকে একটা বছর হয়ে গেল। তারপরেও আমি বলেছি যে কথাগুলো তাকে বলেছিলাম সেটা যদি উনি মানেন তাহলেও তার উপকার হবে। কিন্তু তারপরেও অনেকে এসেছেন যারা উপকার পেয়েছেন কিন্তু না দিয়ে চলে গিয়েছেন, বা দিয়েছেন তারপরে আবার নিয়ে নিয়েছেন। এই যে সুবিধাটা, এটা মানুষ মিসইউজ করেছে না, আমি বাবার থেকে পারমিশন নিয়ে আমি বন্ধ করে দিয়েছি। ঠিক করেছো। আমি আর কিন্তু ফেরত দিই না টাকা, আপনারা কিন্তু বুঝে আসবেন, ১ টাকা দিলেও সেটা ফেরত পাবেন না প্লিজ। আমি কিন্তু আর আগের মতন নেই, ঠিক আছে? মানে বিশ্বাস ভেঙে দিয়েছে না, সেটাই। এবং আমি বুঝতে পারছি যে তারা মানছে না আমার কথাগুলো, এবং উপকার না মানলে পাবে কি করে? যতটুকু পেয়েছে সেটাও বলছে পাইনি, তাহলে আমার ভাই কিছু করার আমার নেই। কোনো উপায় না, আমার হাত বাঁধা। তো আমরা ইয়েতে ঢুকি, হ্যাঁ আমাদের যে একদম। প্রোগ্রামে আছে, অনেক লোককে অনেক রকম বকে দিলাম, জ্ঞান দিলাম। বুকে দিইনি, সত্যি কথা বলেছি। দৈবিক সেশনে আমরা ঢুকি দাদা। একদম। আচ্ছা, কি শুনছি? দেখো একজন ভদ্রমহিলা, নাম আমি কিচ্ছু নেব না। স্বাভাবিক। হুম, ভদ্রমহিলা উনি প্রথমে কাউন্সেলিংয়ে আসেন, মোস্ট প্রবলি কেকে পডকাস্ট এখান থেকে ম্যাক্সিমাম ছড়িয়েছি আমি, সত্যি কথা। তো এখান থেকে দেখে উনি ফার্স্টে ফোন করেন প্রিয়াকে, ওখান থেকে উনি কাউন্সেলিংয়ের জন্য আসেন, অফলাইন কাউন্সেলিং। তারপরে অফলাইন কাউন্সেলিংয়ে ভদ্রমহিলার সাথে কথা বলতে বলতে উনি বলছেন যে আমার মা অসুস্থ। এই আমি দেখছি ওনার বাবা আমার চলে আসে, ভাই আগেও বলেছি আমি তোমাকে যে এখন সোলসের চলে আসে, সোজা দাঁড়িয়ে আছে, পুরো ধুতি, হাতে একটা ছাতা, আগেকার ছাতা, ব্ল্যাক কালারের ছাতা, কীরকম ড্রেস পরে আছে সব। আমি যখন বলছি যে এ তোমার বাবা মনে হচ্ছে চলে এসেছেন, আমি যখন ডিসক্রাইব করছি বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, আর বাবার এই ছাতাটা ভীষণ প্রিয় ছিল। তাহলে আমি তো জানি না, কিন্তু আমি তো ওনাকে ওই ছাতা দিয়ে দেখছি, আগেকার দিনে যেমন ছাতা ওই যে গোল টাইপের হ্যান্ডেল থাকে না, এরকম টাইপের বেঁকানো দাদু ছাতা যেগুলো বলে, সেটা নিয়ে দাঁড়িয়ে আছে, খুব রেগে আছে ভদ্রমহিলার উপরে। আমি তোমার উপরে রেগে আছে কেন? বলে রেগে আছে বলে ওনার চোখে জল। বললাম দাঁড়াও দাঁড়াও দেখি উনি কী বলছেন। ওনার বাবা বলে আছে মাকে একদম খেয়াল রাখে না, মায়ের কোনো রেসপেক্ট করে না, মানে ওনার স্ত্রীর কথা বলছে। বললাম তুমি কি তোমার মাকে রেসপেক্ট করো না, খেয়াল রাখো না? বলে তুমি জানলে কি করে? বলে আমি আমার মায়ের জানো মৃত্যু কামনাও করেছি। একদম ওপেনলি বলছে তো, কারণ ওর বাবা তো এসে গিয়েছে। আমি বললাম এই জন্য তোমার বাবা রেগে আছে তোমার উপরে? বললাম মা অসুস্থ না, মা অসুস্থ না, মা চলে যাবেন। তুমি আজকে বাড়ি গিয়ে তার পা ধরে ক্ষমা চাইবে। তার মায়ের বয়স 87, এরকম 85-87 মায়ের বয়স, ভদ্রমহিলারও বয়স আছে 60 আপ। বললো দেখো দিদি আমি না একা হাতে আর পারছি না, হ্যাঁ উনি ধরো অসুস্থ হয়ে যাচ্ছেন, বাথরুম ইয়ে করে দিচ্ছেন আমাকে, আর আমি ধরো ঠাকুর ঘরে আছি, সেখান থেকে আমার ছুটে আসতে হচ্ছে, মাঝে মধ্যে আমি না এরকম কামনা করে ফেলছি। আলাম তুমি বন্ধ করো, উনি চলে যাবেন, উনি আর কয়েকটা দিন আছে। আভাস এসে গেল তো যে উনি চলে যাবেন, উনি কিন্তু নেই, উনি চলে গিয়েছেন। রিসেন্টলি ওনার কাজ দক্ষিণেশ্বরে হয়েছে, মানে মায়ের মন্দিরে কাজ হয়েছে ওনার। এবং বলছি আমি, ভাগ্যিস ভদ্রমহিলা এসেছিলেন, উনি ভীষণ ভালো মানুষ, কিন্তু যে পশ্চাতাপ, সেই পশ্চাতাপ এই রিসেন্টলি উনি তারাপীঠে গিয়ে শেষ করে আসলেন। এইবার আমি বলেছি দিদির সময় হয়ে গেছে 7 চাকরা মেডিটেশনে জয়েন করার। এইবার বলছি মানে ধাপে ধাপে তাকে পরিষ্কার করা হয়েছে। মানে উনি যদি আমার কাছে না আসতেন, উনি জানতেও পারতেন না যে ওনার মা চলে যাবে।
এবং উনি এটাও বুঝতে পারতেন না যে উনি কী ধরনের কর্মা করে ফেলেছেন ওনার বাবার সাথে, মায়ের সাথে, যে ওনার যে হালত হবে। ঠিক আছে? তো বাড়িতে গিয়ে উনি মায়ের, ও বলছে অদ্ভুত ব্যাপার, আমি বাড়িতে গিয়ে যখন পা ধরে মাকে বলছি, আমি দেখছি মা যেন জানেন। মা বলছে আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তুই চিন্তা করিস না। হাসছে ওনার মা। আমি তোমার বাবার সোল, আচ্ছা ওনার বাবাকে যখন দেখতে পাচ্ছি না, ওনার মায়ের হায়ার সেলফকে পিছনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, এবং ওনাদের বাড়ির অ্যানসেস্টার্সরাও পিছনে দাঁড়িয়ে আছে। কারণ বলেছি না যে যখন আমি ইন্টারাকশন করা শুরু করি তখন বাবা পারমিশনস দিয়ে দেন। আগে তো বুঝেছিলাম দৈবিক দর্শনে বা দৈবিক সেশনে পারমিশন দেন, এখন বুঝেছি কাউন্সিলিংয়ে দিয়ে দিচ্ছেন, চলে আসেন। তো তখন উনি আমাকে ফোন করে বলছেন, দিদি আমি কেঁদে কেঁদে মাকে বলেছি, মা তুমি ক্ষমা করে দাও, অনেক বড় ভুল হয়ে গেছে। মৃত্যু কামনা অবধি করেছে। তো অনেক সময় আমাদের মেন্টাল স্থিতি ঠিক থাকে না, তখন আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেও বলি মর, অনেক সময় বলি না? বলে দিই। ইট ইজ সো রং। যদি দেখি না আমরা, আমি জাস্ট বলে দিচ্ছি, আমি নিজেকেও কিন্তু এর মধ্যে রাখছি, অনেক সময় আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, মানে অন্যদের জন্য না। কিন্তু যদি খুব রেগে যাই, বলে না মায়ের মুখে যদি মা বলে মর মর, তাহলে বাচ্চাদের আয়ু বাড়ে। হুম। তো আমি পরে ভাবি যে আরে এখন কমে গিয়েছে আমার বলাটা, কিন্তু আমিও বলে দিয়েছি। তারপর ক্ষমাও চেয়েছি বাবার কাছে। এটা কখনো বলবেন না। যদি খুব রাগ উঠে যায়, সেই পার্সনের থেকে সরে যান, আপনি ছাদে চলে যান, বাড়ির বাইরে বেরিয়ে যান, বা বাথরুমে চলে যান। নিজেকে আয়নায় দেখবেন, নিজের মুখ দেখলে আপনার হাসি পেয়ে যাবে। কিন্তু কথাটা বলবেন না, কারণ কোন কথা কখন লেগে যায়, আমরা সবাই জানি মা সরস্বতী আমাদের জীবে একবার ভর করে দিনে। কোন কথা কখন লেগে যায় কেউ জানে না, পরে কিন্তু সেই জিনিসটা হয়ে যায়, তখন আফসোস করে মাথা খুঁটে কিচ্ছু করতে পারবেন না। তো এটা বলবেন না প্লিজ। আমি তো ক্ষমা চাইছি, আমি বুঝতে পারছি যে বাবা মাফ করে দিচ্ছেন, বাবা আমার এই কথাগুলোকে ইমপ্লিমেন্টেড হতে দেন না, আমি দেখতে পাই যে ওটা সরে গেল, কিন্তু অন্যরা এটা বুঝতে পারছে কিনা সেটা আমার সন্দেহ। তাই জন্য বলছি, আমিও চেষ্টা করছি না বলার, আপনারাও বলবেন না, কারণ আমি কখনো অন্যদের দোষ দেখি না, আমি নিজের দোষ আগে দেখি। কারণ এই করলে না, এই 4টে আঙুল নিজের দিকে, ওই 4টে পয়েন্ট কি আগে আমি নিজে বের করি ইন্ট্রোস্পেকশনে, তারপরে না অন্যকে বলবো। এটা গেল। তারপরে উনি বাড়ি ফিরে তো মায়ের কাছে বললেন, বলে মা, তারপর আমি বলছি আমি না ক্ষমা চেয়েছি, অবাক হয়ে যাচ্ছি মা না অদ্ভুতভাবে হেসে হেসে ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। তার মানে আমি কোন লেভেলে করে রেখেছি, এই জন্য বাবা এত রেগে আছে। ঠিক আছে? তার কিছুদিন পরে জানলাম ওনার মা গত হয়েছেন। তাই বললাম ভাগ্যিস তুমি এসেছিলে, ক্ষমা তো চাওয়ার চান্সটা পেয়েছো, এটাও যদি না পেতে তাহলে কি হতো। তো বললো যে আমি তাও থাকতে পারছি না, রিনিতা তুমি আকাশিক রিডিং করো। আকাশিক রিডিংয়ে বেরিয়ে আসলো ওনার মা আম, সপ্ত ঋষির মধ্যে একটি ঋষি মুনি তার আশ্রমে থাকতেন, এবং উনিও ওখানে থাকতেন। এটা আকাশিক রিডিংয়ে বেরিয়ে এসছে। উনি কোন কর্মা করে এই ধরতিতে এসছে সেটাও বেরিয়ে আসলো। এবং হ্যাঁ, কিছু না, আমাদের এখনকার যুগে এটা কিছুই না। ধরো আহ, তোমার মানে কারোর কারোর হাজবেন্ড, মিসেস এক্স এর হাজবেন্ড হচ্ছে কোনো ঋষিমুনি, হুম। কিন্তু হয়তোবা সময় দিতে পারছে না তাকে। তো ভদ্রমহিলা খাবার দিতে গিয়ে আরেকজন ঋষির দিকে বাঁকা চোখে তাকিয়েছে, এটা হয়েছে তার দোষ। তার মানে তার জন্য তার, ভাবো চুলচেরা যে হিসাব হয়, তাকিয়েছো মানে তোমার বর থাকতে তুমি আরেকজনের দিকে তাকিয়ে আছো, ইয়াং একটা ঋষিমুনি তোমার তার দিকে, মানে লোভ বা একটা লাস্টি ফিলিং এসছে, ল্যান্ড অফ ডেতে যাও। মানে তুমি ভাবো কতখানি সৎ থাকতে হতো। এবং তার মাও তাকে ফলো করেছে, কারণ তার মা মা হিসেবে তাকে কিছুটা অনুপ্রাণিত করেছিলেন যে ওই ছেলেটা ভালো এরকম। তাই জন্য তার মাকেও নামতে হয়েছে এই ল্যান্ড অফ ডেতে, কিন্তু ভীষণ পিওর সোল কিন্তু, কারণ ঋষিমুনির আশ্রমে থাকতেন। ঠিক আছে? আর এই মেয়েটি একটা ঋষির স্ত্রী, কিন্তু তাকেও নামতে হয়েছে। এবং ওনাদেরকে যাতে ঠিক পথে থাকে, তখন অন্যদের, ওনাদের সাথে যারা কানেক্টেড ছিল তাদেরকে নামতে হয়েছে। যে ছেলেটি কিছুই জানতো না, যে তার দিকে দেখা যায়, তাকেও নামতে হয়েছে। এই জন্মে উনি এই ভদ্রমহিলার হাজবেন্ড কিন্তু প্রচণ্ড টক্সিক। ভদ্রমহিলা বিয়ের পরেই জেনে বুঝে গিয়েছিলেন যে ভুল মানুষকে বিয়ে করেছেন, কারণ ওনার দায়িত্ব হচ্ছে এনাকে ফিল করানো যে স্বামী থাকতে তুমি আরেকজনের দিকে তাকাও কি করে। এটার এইটুকুর জন্য আজকে এরকম টক্সিক একটা বর আরে পেয়েছে। বাপরে, কি যে ও ভদ্রমহিলা না বলছে আমার গায়ে কাটা দিচ্ছে, আমি তোমাকে প্রণাম জানাচ্ছি, তুমি আমাকে এরকম বলেছো, অথচ আমার থেকে অনেক বড়। তাহলে তুমি ভাবতে পারছো, আমরা যদি ধরো বাইরে যাচ্ছি রোজ,
বাইরে আমরা সবাই বেরোই মোরলেস। ধরো কোনো ছেলে বা কোনো মেয়েকে দেখে ভালো লাগলো, লাগতেই পারে, কিন্তু সেই ভালো লাগাটা যদি এরকম হয় যে বা কি সুন্দর দেখতে, ভগবানের ক্রিয়েশন কত সুন্দর, সেটাতে কোনো কর্মা হয় না। কিন্তু কিন্তু যদি তুমি ধরো তার মানে অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে তার চেহারা দেখে তুমি মোহিত হয়ে গেলে, লাস্ট এসে গেল, তাহলে কিন্তু কর্মা হয়ে গেল। তখন কি হয়, যেটা আমি বুঝতে পেরেছি যে নেক্সট জন্মে হুম। তোমাকে আমার নামতেই হবে। আর এই যে তুমি ফিল করেছিলে, এটা কিন্তু যখন উপরে যাবে না, এই ছবিটা কিন্তু দেখিয়ে দেওয়া হয় যে দ্যাট মোমেন্ট হোয়াট ইউ ফেল্ট। তো ফর দ্যাট তুমি তো ওকে চেয়েছিলে না, মনে মনে চেয়ে ফেলেছো না, তাহলে ওর সোল আসবে তোমার স্ত্রী বা তোমার স্বামী রূপে। তারপরে এখান থেকেই তো নার্সিসিস্ট বেরোচ্ছে। কারণ তুমি তোমার যে আছে, তোমার স্ত্রী বা তোমার বর যে আছে, তুমি তাকে ছেড়ে তুমি আরেকজনকে দেখবো কেন? ভাবছো কি করে? এটা দেখবো বা কেন? যদি তুমি হ্যাপি না থাকো, কেন হ্যাপি নই? কারণ কোনো জন্মে আমি সেম কাজ করেছিলাম, সেই জন্য আজকে হ্যাপি নই। লার্ন দ্য লেসন। কি টক্সিক হাজব্যান্ড থেকে আমি লেসনটা কি লার্ন করছি যে দেখো, যারা নার্সিসিস্টিক হয় না, তারা কিন্তু ডার্ক টিচার্স হয়। ঠিক আছে, তাদেরকে থ্যাংক ইউ বলা উচিত যে আমাকে শিখিয়ে দিয়েছো ভালোবাসা ছাড়াও কি করে চলা যায়, স্ট্রং বানিয়ে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। দিয়ে একটা সময় এপিসোড শেষ হয়ে যায়, তুমি নিজের থেকেই বেরিয়ে যাবে, টানা হিচড়া করলেও ফিরবে না, তুমি তোমার জীবনে এগিয়ে গেলে। সেটা হচ্ছে লুপ কেটে বেরিয়ে যাওয়া। তখন কারোর এন্ট্রি যদি তোমার লাইফে হয়, দ্যাট ইজ ফ্রম ডিভাইন। কিন্তু তুমি নিজে মানুষ খুঁজে ইয়ে করছো, তুমি তো একটা লুপ তো কাটোই নি, আরেকটা লুপে পড়েছো, এই জন্য তো মানুষ বেরোতে পারছে না। সিম্পল ফান্ডা। এই যে নার্সিসিস্ট বলো, নার্সিসিস্ট অ্যান্ড এমপ্যাথেটিক একভাবে একসাথে কি করে জড়িয়ে হয়, এটা বুঝতে পারছো? আগের জন্মে ধরো লাস্টফুল নজর দিয়ে আমি দেখেছি কাউকে, হুম। এই জন্মে ও আমার উপরে বদলা নেবে যে তোর জন্য আমাকে জন্মাতে হয়েছে, তা তোর মজা আমি দেখাচ্ছি, তোকেই বিয়ে করবো। তখন আমাকে এমপ্যাথেটিক হতেই হবে, কারণ ওর এই অত্যাচারগুলো আমার নিতে হবে। তাহলে আমি ওই যে মা কথাটা শুনলে ঠাস ঠুস মারে না, ওটা হচ্ছে দিয়ে শিক্ষা দিয়ে দিচ্ছে। যখন আমরা পুরো লেসেন্স পেয়ে গেলাম, তখন মা কি করে, আয় বাবা খাবি আয়, তোকে অনেক মেরেছি, রাইট? তখন মাই রাগ ওঠে না ডাকছে। যে এতটা মেরেছি, এখন আবার আয় বাবা খাবি আয়, হ্যাঁ না? সেটা দিদি, ভগবান করেন। দিদি, যে তুমি এখনো কি তুমি ওই চেকিং করো? কোনটা? চেকিং মানে, না না, সবাই তো দৈবিক সেশনে যেতে পারেন না, হুম। তো তুমি ওই ট্যারোট কার্ড দিয়ে এখনো দেখো? যদি প্রয়োজন পড়ে, ইয়েস। দেখে নাও। হ্যাঁ, একদম। ট্যারো দিয়ে তো দুর্দান্ত হেল্প হয়, ট্যারো দিয়ে। মানে তুমি কিভাবে দেখো? ধরো আমি তোমার কাছে গেলাম, হুম। প্রথমে বললাম দাদা দিদি তুমি আমাকে কিছু আমাকে চেকিং করো, বা আমার এরকম এরকম প্রবলেম আছে বা এরকম কিছু ব্যাপার ও আছে। দেখো, প্রথমেই আমি প্রবলেমে তো ঝাঁপাই না, আমি পুরো তোমার উম, আদি থেকে এখন অবধি তোমার যা ঘটনা সব তুমি আমাকে বলবে। তার মধ্যে ধরো আমার কোয়েশ্চেন চলে আসলো, দেখি তো এটা ট্যারো দিয়ে কি আনসার আসছে, ওর কোনটা দৈবিক সেশন করাবো না ইয়ে করাবো, তখন আমি ট্যারো কার্ডস ওনার সামনেই সফল করে ফেলি। কারণ ওনার যে ভাইব্রেশন সেটা কার্ডসের মধ্যে চলে আসে, করে আনসার্স চলে আসছে। অনেক সময় বাবারটা শুনতে পাই, অনেক সময় আমার নিজের মনে হয় একবার দেখি তো, তখন আমি ট্যারো দিয়ে বের করি কি ওয়েদার দিস পার্সন ইজ এলিজিবল ফর দৈবিক সেশন অর নট। এলিজিবল হতে হবে তো তোমাকে, না সবাই তো আজ অব্দি 1 বছরে সবার যদি আমি দৈবিক সেশন করি, তাহলে তো আমি এতদিনে গাড়ি কিনে ফেলবো। ঠিক আছে, এখনও কিন্তু আমি টোটোতেই চড়ি, আমার বেশ মজা লাগে, দারুণ লাগে। ঠিক আছে, তো উবের যেটা অনেকেই চড়ছে, আর টোটো আমার দারুণ লাগে। কিন্তু সবার যদি করতাম, তাহলে এতদিনে গাড়ি কিনে ফেলতাম। তার মানে কি? এর মানে হচ্ছে সবাই এলিজিবল নয় ফর দৈবিক সেশন। বাবা যাদেরকে বলবেন, শুধু তারাই করতে পারবেন। আর সেই জন্য ট্যারো কাজ দিয়ে আমি দেখিনি, যখন আসে যে না ওর দৈবিক সেশন আকাশিক দিয়ে হয়ে যাবে, তখন তাকে আকাশিকের দিকে শিফট করিয়ে দিই। এটা আমি আগেও বলেছি, আকাশের দিকে শিফট করিয়ে দেওয়া হয়। বা যদি দেখি শুধু মন্ত্র, ওই যে অনেকে বোকা হয়ে যায় কি, শুধু সেশন করলাম আর মন্ত্র পেলাম হয়ে গেল না, হ্যাঁ, এবং উপকারও পাচ্ছেন। যারা বিশ্বাস করছেন তারা উপকার মারাত্মক লেভেলে পাচ্ছেন। এবং যে কিভাবে ভালোবাসে না, তারা বারবার ফিরে আসে, দে আর মাই ক্লায়েন্টস নাও, বারবার ফিরে আসছেন বলে। আমিও বলি যে আমার এত ভালো লাগছে। একটি মেয়ে আছে, নাম মধুলিনা। হুম। কয়েকদিন আগে ওর দিদির কাউন্সেলিং করাতে এসেছিলেন আর বাড়িতে, তো মেয়েটিও এসেছিল। তো মেয়েটিকে আমি বলেছি তোমার নাম কিন্তু আমি নিয়ে নেবো, বলে হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে নিও। এটি ওই মেয়ে যার কমেন্টটা বাবা বলেছিল না যে একটাই কমেন্ট তুমি গিয়ে দেখে চলে আসবে আর দেখবে না, হুম। মনে পড়ছে? এই হচ্ছে সেই মেয়েটি। এবং ও যেভাবে আমাকে চিনেছে, আমি অবাক হয়ে যাই, একদম আমাকে পুরো স্ক্যান করে ফেলেছে মনে হয় মেয়েটি।
মধুরিনা, যার সাথে তোমারও কথা বলিয়েছি, ও, ওর নাম মধুলিনা। তোমারও কথা বলিয়েছি। বাচ্চা মেয়ে, প্রচণ্ড ভালোবাসে, মনেই হয় না যে অন্য বাড়ির মেয়ে, মনে হয় আমারই মেয়ে আমার কাছে এসছে। এবং ওর সাথে আমি কানেক্টেড ফ্রম মাই পাস্ট লাইফস, অনেক আগে থেকে কানেক্টেড আমি, সতী যুগা থেকে কানেক্টেড। এটা তুমি বুঝলে কি করে? দেখে ফেলেছি, ফোনে যখন কথা বলছি বাবা ভিশন দিয়ে দিয়েছে, সতী যুগা থেকে কানেক্টেড। এবং ও দেখছে, আমি যখন ওকে বলছি ও দেখতে পাচ্ছে ভিশনে, আর আমাকে বাবা দেখা যায় বলে যাচ্ছি। এটা কিভাবে হয়েছিল, ওর অ্যাকচুয়ালি যে কাজিন ব্রাদার, সে অনলাইনে আমার কাউন্সিলিং দিচ্ছিলেন, কিন্তু এই এমন একটা কাউন্সিলিং যেখানে তার বোনকেও ও বলেছিল যে তুইও থাক। তো বোন আমার পারমিশন নিতে যখন এসছে তখন বলেছে, তুমি জানো আমি কে, আমি ওই মেয়েটি যার কমেন্ট তোমাকে বাবা বলেছিল যে ও একটা কমেন্ট পড়ে ফিরবে তুমি। তখন আমি ওকে ছিলাম, ও ইট ইজ ইউ, ওর নামও তো জানতাম না। তারপরে দেখলাম যে ছেলেটির সাথেও আমি সতীযুগা থেকে কানেক্টেড, মেয়েটির সাথেও আমি সতীযুগা থেকে কানেক্টেড, এবং প্রুফ তারা পেয়ে গিয়েছে। কারণ আমি যেটা দেখছি আমি বলছি, ওরা সেটা দেখছে। হুম হুম হুম। কি দেখেছি সেটা বলবো না, না, সেটা সেটা পার্সোনাল। কিন্তু দেখেছে। তারপর থেকে মেয়েটা বলে এই জন্য তোমার ও লাইফ নাকি, আমি আমার পডকাস্ট চেঞ্জ করে দিয়েছে ওর লাইফ। বললো তুমি যেভাবে শিখিয়েছো ভগবানকে ইজিলি কি করে পাওয়া যায়, সেটা যদি মানুষের মাথায় বুদ্ধি থাকে তাহলে তারা পাবে। আমি তো পেয়েছি। ওর ডিপ্রেশন থেকেও বেরিয়ে এসে এখন অন্যদেরকেও হেল্প করতে পারছে, হিল করছে, অনলি থ্রু মাই পডকাস্ট। ও আমার পডকাস্টে প্রত্যেকটা প্লে লিস্ট বানিয়ে রেখে দিয়েছে। আমার আগে যে সত্যি ভূতের গল্প আমি গল্প বলতাম, তারপরে ওর লৌকিক অলৌকিক সব মিলিয়ে ওর পুরো বস্তা, ওর কাছে কেউ যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে পুরো বস্তা পাঠায় যে তুমি দেখো। বাহ, খুব সুন্দর। কারণ ও বলছে ও নিজে হিল্ড হয়ে গিয়েছে, শুধু পডকাস্ট শুনে ওর মনের সমস্ত আনসার্স পেয়ে গিয়েছে, বললো কেউ যদি বোঝে না দিদি তোমাকে, তাহলে তারা কিছু লাগবে না, তুমি ইজি ওয়েতে ভগবানকে কি করে পায় সেটা বলে দিয়েছো। যাদের বুদ্ধি আছে তারা ঠিক বুঝে যাবে। ঠিক। দুর্দান্ত। দিদি, তুমি এর আগের পডকাস্টে তুমি একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলেছিলে, হুম এবং তাদের তোমার মতনই বয়স, তারা হুম, এখনো হুম, বিয়ে হুম। করতে পারছে না। হুম, দিদি, তুমি টুইন ফ্লেম কাজ করো, আরে আসছেই টুইন ফ্লেম, তো মজার ব্যাপার না। তো টুইন ফ্লেমের ব্যাপারটা একটু বলবে? তুমি প্রথমে কি চেকিং করো বা কোনো রকম দেখো, না, ডাইরেক্ট টুইন ফ্লেমে ঢুকে যাও? টুইন ফ্লেম কি করে হয়, যখন ওদের সাথে কথা বলতে থাকি তখনই আভাস পেতে থাকি, আরও ওয়েট করি যে আভাসটা পাচ্ছি বাবার থেকে, আর একটু ভিতরে ঢুকে দেখি যে হ্যাঁ কি না। কারণ ফট করে তো সোলমেট না টুইন ফ্লেম না নর্মাল সোল বুঝতে একটু দেরি লাগে। যখন বুঝে যায় না এরা তো টুইন ফ্লেম মামলা, টুইন ফ্লেম কেস, তখন আমি বলে দিই যে তুমি জানো এটা টুইন ফ্লেম। কেউ কেউ আকাশ থেকে পড়ে, আর কেউ কেউ বলে হ্যাঁ জানি, কিন্তু আপনাকে বলিনি। রিসেন্টলি একটি মেয়ে কাউন্সেলিংয়ে 5 ঘন্টা কাউন্সেলিং হয়েছে তার, অনলাইন, রাত 2:15 নাগাদ ফোন রেখেছি, 8:30 থেকে শুরু হয়েছিল বোধহয়, না 5-10 মিনিট এদিক ওদিক, ভাবো। এবং বেরিয়ে আসলো যে তার সোলটা কিন্তু একটা ঋষিমুনির সোল। আমি বুঝে গিয়েছিলাম মেয়েটির চেহারা দেখে যে নর্মাল মানুষের সাথে মিলছে না, অ্যান্ড আ টুইন ফ্লেম কেস। এখানে টুইন ফ্লেমটা কিরকম অদ্ভুত, যে বলে না যে সেম সোল ইন ডিফারেন্ট বডিজ, এখানে ডিফারেন্ট বডিজের খোঁজ তো ওরা পেয়ে গিয়েছে, কিন্তু যে সোলটার থেকে তারা ভাগ হয়েছে সেই সোলটা হচ্ছে একটি সপ্তঋষির মধ্যে আরেকজন ঋষি। তো টুইন ফ্লেমকে এক করে সপ্তঋষির মধ্যে যিনি ঋষি, তাকে আহ্বান করা হয়েছে যে ওনাদের মধ্যে মিঙ্গল হতে, মানে বুঝতে পারছো, আমরা টুইন ফ্লেম বলি সেম সোল ইন ডিফারেন্ট বডিজ, তার মধ্যে কত ভেরিয়েশনস আছে। তুমি এমন ঘটনা আমি শুনেছি তোমার মাথা খারাপ হয়ে যাবে, টুইন ফ্লেম, তার বডি থেকে আরো দুজন বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে আরো দুজন বেরিয়ে যাচ্ছে, ফ্র্যাগমেন্টেড পার্টস অফ দ্য টুইন ফ্লেম, এবং সবাই মিলে কথা বলছে তার সাথে। তুমি বুঝতে পারছো, বলছে দিদি আমি সুইসাইড করে ফেলো মনে হচ্ছে। আমি না, সুইসাইড করো না, একটু সবুর করো, তোমাকে যে রেমেডিগুলো দেওয়া হয়েছে সেটা দেখো। তারটা বলি, ভয় পাবে কিন্তু, শুনি শুনি। ভয় পাবে, একটু হলেও ভয় পেতে পারো। তারটাকে বলি, তারপরে আমি, এটাও টুইন ফ্লেম। তো আমি এইগুলো বলছি না যে ওর পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে, এটা আমি বলবো না। যখন ও বলা শুরু করলো দিদি আমি নিজের শরীর থেকে দেখছি আমি একটা ছেলে রূপে, আমি একটা মেয়ে রূপে বেরিয়ে গেলাম,
হ্যাঁ, এবং আমার টুইন ফ্লেম যিনি, মানে তাকে সোল রূপেই দেখছি, তার শরীর থেকে একটি ছেলে একটি মেয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আমার ছেলে পার্টটাকে আমার টুইন ফ্লেমের মেয়ে পার্টটা পছন্দ করে ফেলেছে। মানে বুঝতে পারছো কি চলছে? মানে কি একটা টুইন ফ্লেমে কতগুলো ফ্র্যাগমেন্টেড পার্ট। এটা আরো ইজি করে দিই, লর্ড শিবা এবং দেবী সতী মায়ের শরীর থেকে অনেক দেবী দেবতা বেরিয়েছেন, হুম। তারা হচ্ছে ফ্র্যাগমেন্টেড পার্টস অফ টুইন ফ্লেম। এখন মা লক্ষ্মীকে শ্রীনারায়ণের পছন্দ হয়ে গিয়েছে, তাহলে শ্রীনারায়ণ ধরো বলছে যে আমার ওকে ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করবো। ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করো, বুঝতে পারছো? ধরে নাও মেয়েটি হচ্ছে শিবশক্তি, তার থেকে ফ্র্যাগমেন্টস যারা বেরিয়েছে তারা হচ্ছে বিভিন্ন দেবতা, এবং সেখানে তারা পার্টনার চুজ করছে। মেয়েটি বলছে আমি পাগল হয়ে যাবো, দিদি আমি কি করব, আমাকে এই ধরনের কথা বলছে, এটা কি? আমি বলছি দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বুঝতে দাও, জিনিসটা আমাকে বুঝতে দাও, কারণ আমি যদি কখনো পডকাস্টে বলি মানুষের মাথা ঘুরে বসে থাকবে। তো আমি এখন জিনিসটা তোমাকে বোঝাতে পারলাম, কারণ আমাকে বাবা জাস্ট দেখিয়ে দিলেন জিনিসটা কতটা ইজি করে বোঝানো যায়। আমাদের টুইন ফ্লেমস যারা, তাদেরও ফ্র্যাগমেন্টেড পার্টস আছে, জায়গায় জায়গায় জন্ম নিয়েছে। ফিলিংস সেম। ধরো আমার টুইন ফ্লেম, সাপোজ আই এম আ ফেমিনিন, মানে আমি ধরো মেয়ে, কিন্তু আমার সোল কিন্তু ম্যাসকুলিন হতেই পারে, কিন্তু আমি ধরো আমার সোলই ফেমিনিন সোল, আমার আরও ফ্র্যাগমেন্টেড পার্টস অনেক জায়গায় ছড়িয়ে আছে আমার সেম এনার্জির। আমি ধরো মাস্টার বডি, আমার এনার্জি আরও অনেক কটা জায়গায় জন্ম নিয়েছে, আর সাপোজ আমার টুইন ফ্লেমের এনার্জি অনেক কটা জায়গায় জন্ম নিয়েছে, ঠিক তারাই ফিল করবে কানেক্টেড, কারণ আমি আমার সোলমেট, আমার টুইন ফ্লেমের সাথে কানেক্টেড হয়ে গিয়েছি যখন, তারাও কানেক্টেড হবে, কারণ সেম সোলের পার্টস ইন ডিফারেন্ট বডিজ, বুঝতে পেরেছো? তারপরে আফটার দ্য ডেথ পুশ, ওই যে ফ্র্যাগমেন্টেড পার্টস যে এনার্জিসগুলো এসে সোজা একটার মধ্যে চলে আসলো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। আর কি বলে, কি অদ্ভুত জিনিস মাথায় আসছে বাবা দিচ্ছেন, বলে না যে 14টা জন্ম ধরো তো নিতে হবে, তো দুটো পার্ট হয়ে গেল, 7টা 7টা, তাদেরও সব ব্রাঞ্চেস হয়ে যাচ্ছে, তাহলে আরো ফাস্ট যাতে কাজটা হয়। এবার বুঝেছো? বুঝতে পারছো কি ইউনিভার্স কি করে রেখেছে, বুঝেছো? যেটা আমাদের ধরাছড়া বাইরে, এটা কোথাও আমি শুনিনি, কিন্তু আমার চোখের সামনে যখন এসছে, এই যে বাবা এক্সপ্লেন করে দিচ্ছে, আমিও কিন্তু গবেটের মতন শুনছিলাম, এই এখন বাবা এক্সপ্লেন করলেন আমাকে, যেটা এক্সপ্লেন করলেন আমি তোমাকে বলে দিলাম, এটা ইজি ওয়েতে এক্সপ্লেন করলেন, তুমি ধরতে পেরেছো তো? মানে আমি ধরতে তো পেরেছি, এবার লোকে ফর এক্সাম্পল, ফেমিনাইন আর ম্যাক্সুলিন যেটা ব্যাপারটা বলছো, ফেমিনাইন মানে মেয়ে বলছো, হুম, আর ম্যাক্সুলিন মানে ছেলে। ছেলে, এটা আমি একটা শক্তি ফেমিনাইন, হুম হুম, শিবা হুম, ম্যাস্কুলাইন, আমি জানি সেটা। ঠিক আছে? এটা অনেকের তো কাছে অনেক অন্যরকম ভাবে ভাবছে। অদ্ভুত জিনিস এটা হয়েছে, যে শরীর থেকে ওনার যে ফ্র্যাগমেন্টেড পার্টসগুলো, তারাও ওনার সোলের সাথে কানেক্টেড হয়ে গেছে, কারণ সবাই সবার সাথে এখন কানেক্ট, কারণ উনি ওনার টুইন ফ্লেমের সাথে কানেক্টেড হয়ে গেছে। তার মানে আমার সাথে এটা হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু এরকম ইউনিভার্সে এটা হচ্ছে, এটা হচ্ছে। তুমি ধরতে পেরেছো তো? শিবা আমি শক্তি করে বুঝতে যেটা পেরেছি, ফ্র্যাগমেন্টেড বুঝিয়ে দিলাম, আমি বুঝতে পেরেছি হ্যাঁ, এটা। তো তারা তাদের মধ্যে পার্টনার চুজ করে ফেলছে, ঠিক আছে? মেইন বডি তোমার, কিন্তু আমার এনার্জির থেকে যেটা ভাগলো তারা তাদের মধ্যে চুজ করে ফেলছে, বিকজ এটাই তো হয়। সব থেকে বড় জিনিস যে মেয়েটি এগুলো আর নিতে পারছে না, বলে দিদিটা কি হচ্ছে আমার সাথে, গেল তারপরে বলছে যে আমার নাভি থেকে আমি শ্রীনারায়ণের আওয়াজ পাই, এবং তার শরীরে শুধু টুইন ফ্লেম না, নাভি থেকে কি করে পাচ্ছে? নাভি থেকেই মানে কান আমাদের যাচ্ছে না তো? শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মী আমাদের নাভি চক্রের মধ্যে থাকে। হ্যাঁ, তো উনি কি আওয়াজ মেডিটেশনে হ্যাঁ, বসে করছে? দিস সোল ইজ আ অ্যাওয়েকেন্ড সোল, ওকে মেডিটেশনে বসতে হয় না, তাহলে কি করে আওয়াজটা পেল? আওয়াজটা টেলিপ্যাথিতে হচ্ছে, এবং ও বুঝতে পারছে ভাইব্রেশন কোথা থেকে আসছে, ভাইব্রেশনটা কোন শরীরে কোথা থেকে ভাইব্রেট হচ্ছে সেটা তো বোঝা যায়, কানের এদিক দিয়ে হচ্ছে না এদিক দিয়ে হচ্ছে, সব বোঝা যায়। তো বললো শ্রীনারায়ণ বলছে যে তুই এগুলোর মধ্যে পড়িস না, তুই পাত্তা দিস না, তুই মানে ফোকাস অপন ডিভাইন, এগুলো পাত্তা দিস না, ঠিক আছে? অনেক প্রেত ঢুকে আছে শরীরে। এইবার মজাটা শোনো, আমার সাথে যখন কথা বলছে, জিজ্ঞেস করো আমি কে, জিজ্ঞেস করো তো, ও না চুপ হয়ে আছে, বললো মা বলছে, মা বলে একটু থতমত খেয়েছে, বলে মা বলছে না, হ্যাঁ চিনে গিয়েছে কোথায়, বলে আমাকে আসতে দিচ্ছিল না,
বললো যাস না, ওখানে যাস না, এটা ভিতর থেকে বলছিল। মানে আই এম নট টকিং অ্যাবাউট হার টুইন ফ্লেমস পাথস, ভিতরে যে প্রেতরা আছে তারা বলছে যাস না, ওখানে যাবি না, ওকে বলছে। বলে আমি জোর করে এসেছি, কারণ বাঁচতে হবে। তো আমাকে এখনো বলে যাচ্ছে কিন্তু, চল এখান থেকে, চল চ এখান থেকে, চ বেরিয়ে যাই, ভিতর থেকে বলছে। আর শ্রীনারায়ণ কন্টিনিউসলি বলে যাচ্ছে ওখানে পাত্তা দিবি না, তুই থাক, পাত্তা দিবি না। এবং বাড়িতে ঢোকার সময় লর্ড শিবার আওয়াজ পেয়েছে যে তুমি ঠিক জায়গায় এসেছো, এরকম। মানে একসাথে ডিভাইনের সাথেও ইন্টারাকশন হচ্ছে, প্রেতের সাথে ইন্টারাকশন হচ্ছে, টুইন ফ্লেমের সাথে ইন্টারাকশন হচ্ছে। মেয়েটা, এটা তো আমরা বুঝি, যেটা আমাদের হয়, আমাদেরকে তো ট্রেনিং দিয়ে দিয়েছে বাবা। এই মেয়েটা তো ট্রেনিং পাচ্ছে না, ও পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে ও। বললো দিদি আমার মানে লাস্ট অপশন, তার আগে তোমার কাছে এসেছি। ভাবো, লাস্ট অপশন কি বুঝতে পারছো, তার আগে তোমার কাছে এসেছি। আর লাস্ট অপশনের দিকে তাকিও না, দাঁড়া, আমাকে আমাকে বুঝতে দাও, নাহলে আমি যদি বুঝতে না পারি আমি বোঝাতে পারবো না। তারপরে আমি বললাম যে আমাকে টাচ মি, মানে টাচ মি হতে ওই যে রিঙ্গা রিঙ্গা রোজেসের মতন ধরি বলিনি, তো আমি বলছি এরকম আগে ভাবতো। প্রেত বের করব, ওই টেকনিকটা রিমেম্বার, যেরকম একটা পডকাস্টে বলেছিলাম যে লাইন হয়ে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন এই সময় আমি শুধু ধরেছি, কোনো ইয়ে রাখিনি, অরা বুস্টার রাখিনি, ধরেছি। বিকজ আমার তার আগে আমার পাওয়া মন্ত্রটা আমি জপ করে ফেলেছিলাম, আমার পাওয়া মন্ত্র। এবং আমি যখন তখন জপ করি, আমি জানি না কতবার করে ফেলেছি। হ্যাঁ, সিদ্ধি লাভ করেছি কিনা জানি না, বাট করে ফেলেছি। ওটা না, ধরো আমি কাজ করছি, রান্না করছি, আমি জপ করে যাচ্ছি, এটা একটা অভ্যেস হয়ে গিয়েছে। মানুষ গান গুনগুন গুনগুন করে, আমি মন্ত্র জপ করে যাচ্ছি, যেটা পেয়েছি। এবং আওয়াজ পাই যে শ্রীবিষ্ণু বলছেন যে ও কিন্তু জব করছে, ও কিন্তু ওটা সিদ্ধিকরণের দিকে চলে যাচ্ছে, বেশ ভালো লাগে। কিন্তু আমি থামাতে পারছি না, চলেই যাচ্ছে, মনে মনে চলেই যাচ্ছে। মন্ত্রটা জপ মানে 3 বার 4 বার 7 বার আমি করে ফেলেছি, যাতে আমার চক্রা বন্ধন হয়ে যায়, ইট ইজ ইম্পর্টেন্ট। তারপর বলছি আমাকে নাও ইউ টাচ মাই হ্যান্ডস, একদম রিঙ্গা রিঙ্গা রোজেসের মতন ধরে ফেলো। ও ধরে আলো, চোখ বন্ধ করো, দেখো তুমি কি দেখতে পাচ্ছ। প্রথম বলছি কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আমি বললাম দেখো তুমি বাবা ত্রিশূল বা কিছু দেখতে পাচ্ছ, কিছু তো তুমি দেখতে পাবে, বা শ্রীনারায়ণ। তো তারপরে বলছে আমার ভিতর থেকে প্রচুর আওয়াজ আসছে, প্রচুর আওয়াজ আসছে। তারপর বলা শুরু করে দিয়েছে, এই কিছু জানি না, কিছু জানি না, ছেড়ে দে ছেড়ে দে, চল চল চল, নিজেই বলছে, মানে যেটা বলাচ্ছে ওকে দিয়ে, বুঝতে পারছো? একদম এরকম করে, দেখে নেবো আমি, একে দেখে নেবো, দেখে নেবো, একে দেখে নেবো আমরা, এ কিছু জানি না, চল এখান থেকে। আরাম দাঁড়াও, ঠিকই বলছো তোমরা, আমি সত্যি কিছু জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাদেরকে ভালোবেসে বলছি, শ্রী নারায়ণ এবং বাবাকে আমি আহ্বান করছি, ঠিক আছে, যাতে এখানে আসেন এবং তাদের পায় তোমাদের স্থান, তাহলে সেইখানে তোমরা যাও, ওর শরীর ছাড়ো। একদম ঠিক কথা বলেছো তোমরা, আমি কিছু জানি না, কিন্তু যেটা জানি ওটা ভালোবাসা, সেটা দিয়ে বলছি, বের হও। বেরিয়ে আর তখন মেয়েটিকে বললাম শ্রী বিষ্ণুকে তুমি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। লর্ড শিবাকে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। তারপরে কয়েকজন বেরিয়েছে এবং কমপ্লেন করছে মেয়েটির ব্যাপারে, এ গত জন্মে এই করেছিল, ওই করেছিল, সেই করেছিল, ওকে ছাড়বো না। মানে যে প্রেতদের ক্ষতি করেছে, সেই প্রেত মানে যে মানুষদের ক্ষতি করেছে তাদের প্রেত ওর মধ্যে ঢুকে বসে আছে, ওকে ছাড়বো না, এই লাইফটা মেয়েটা ভীষণ কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক, তো ওকে ছাড়বো না আমরা। তখন আমি বলছি ওকে ছাড়তে হবে, না হলে তো তোমরা মুক্তি পাচ্ছ না, এটা তো ভাববে। আর তোমাদের যাবতীয় কমপ্লেন তোমরা বাবা এবং শ্রী বিষ্ণুর সামনে করো, তোমরা ওই ধামে গিয়ে করো, তাতেও তো তোমরা মুক্তি পেলে। তোমরা কমপ্লেন করে বেরিয়ে গেলে, বাকি মেয়েটার কি হবে সেটা বাবা বাবা জগৎ গুরু বুঝে নেবেন। তোমরা তো মুক্তি পেলে। অনেক কষ্টে বোঝানো গিয়েছে, তখন দেখছি বেরিয়ে যাচ্ছে। ওই মেয়েটা বলছে যে বেরোলো, অনেকে বেরোচ্ছে, অনেকে বেরোচ্ছে, হ্যাঁ উভয় বেরোচ্ছে, বেরোচ্ছে বেরোচ্ছে, মানে ছেলে মেয়ে এরকম বলে যাচ্ছে, বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। আবার কয়েকজন বলছে যাবো না যাবো না, থাকবো, এইভাবে বলছে, হ্যাঁ যাবো না, আমি যাবো না, আমি থাকবো এখানে, ভিতরেই থাকবো, দেখে নিই কি করে, একে দেখে নেবো। তারপরে একটি রাক্ষসের আত্মা বেরিয়ে এসছে, ঠিক আছে, পেটের থেকে, হ্যাঁ। এবং আমার ঠিক বাড়ির এন্ট্রেন্সের ওখানটা দাঁড়িয়ে আছে। সেই মোমেন্টে না আমার ছেলেকে আমি বারবার বলছি যে তুমি রুমে আসবে না, ও বারবার চলে আসছে। ওই মেয়েটি বলছে ওই রাক্ষসটি ছেলেটির হাতটা টেনে ধরেছিল। তখন আমি ওই রাক্ষসের নামটা নিচ্ছি না, আমি একদম দিয়েছি যে
তো তো দেখতে পাচ্ছিস আমি এখানে একা বাচ্চাটাকে নিয়ে থাকি, কি দরকার? যার উপরে রাগ আছে সেটা তো মেটানোর চেষ্টা করছে, ওকে কেন ডিস্টার্ব করছিস? তখন থেকে হাত ছেড়ে দিয়েছে। ওর সোলের হাত ধরে নিয়েছিল। বললাম, দেখেছিস তো ওকে মোবাইল থেকে ছাড়াতে পারছি না, তোরা আশীর্বাদ কর যাতে ও মোবাইল ছাড়ে, কিন্তু ওকে ক্ষতি করতে যাস না, তোদেরই মানে প্রবলেম হবে। নামটা না একদম ভুলিয়ে দিয়েছে। ওনাকে কিন্তু মা দুর্গার কোনো এক ইয়েতে কিন্তু মা দুর্গা তাকে বধ করেছিলেন। কিন্তু এরা বধ হয়েও কিন্তু মানে বধ করার পরেও কিন্তু তাদের আত্মা কিন্তু দেবলোকের আশেপাশে তাদের মানে রক্ষকগণ, আমি বলি রাক্ষস বলি না, রক্ষকগণদের একটা কিন্তু আলাদা স্ফিয়ার আছে, ওখানে থাকে। সেখান থেকে ওনাকে আমি পরে দেখলাম যে এর পেটে উনি কি করছেন। তখন কাউন্সিলিংয়েই আমরা চলে গেলাম, এই যে পাস্ট লাইফের সিনারিও চলে আসে, কাউন্সিলিংয়ে চলে গেলাম যে এই রক্ষকজিকে এই মেয়েটি এক জন্মে তান্ত্রিক ছিল, তার বশে করে কাজ করাতো। মানে মেয়েটি তখন মেয়ে ছিল না, ছেলে ছিলেন, তান্ত্রিক। সেই ছবি এসে গেল, মেয়েটিকেও বললাম তুমি দেখতে পাচ্ছ? ওকে বলে হ্যাঁ আমি, মানে যেরকম যেন এক্সপ্লেন করার আগেই ও এক্সপ্লেন করছে যে আমি এরকম দেখছি, আমি এরকম দেখছি, এরকম। আমি হ্যাঁ আরও এগুলো এগুলো দেখো। তো যে রক্ষকগণকে সে মানে যে রক্ষকগণের গ্রুপে যিনি, তাকে দিয়ে যে কাজটা করতো উনি বিরক্ত হয়ে কাজটা করতেন, কারণ মন্ত্রের বশে তাকে বশে রেখেছিলেন। উনি করতে চাইতেন না কিন্তু করতে হতো। এর ওই মৃত্যুর পরে রাগটা কি করে ইয়ে ফোটাবে, তার মধ্যে ঢুকে গিয়েছে। এবার তোকে দিয়ে আমি দেখ কেমন কাজ করাই। তো সে যখন বেরিয়ে এসছে চোখ লাল, আমি দেখতে তো পুরো চোখ লাল, আর লম্বা, কি লম্বা, ছাদ অব্দি, অনেক লম্বা এরা, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ছাদ অব্দি তাদের মাথা, আর একদম চোখ লাল করে তাকিয়ে আছে। আর ড্রেস ফ্রেস কিন্তু ওরকমই, ওরা যেরকম অ্যাটায়ারে থাকে। তো আমি বলছি ক্ষমা চাও, তুমি কত বড় পাপ করেছো। রাক্ষস হয়েছে তো কি হয়েছে, তার নিজের একটা ওয়ার্ল্ড আছে না? আর উনি তো দেবতাদের কাজগুলো করেন, ঠিক আছে, যেখানে যাই করুক, বধ হয়েছে সেটাও হয়তো বা তাদের ডেস্টিনেশন ছিল, কিন্তু তারপরে কিন্তু দেবতাদের কাজ করছে, তুমি ওখানে বাধা দিয়েছো কেন? উনি তো রেগে যাবেনি, উনি তোমার কাজ করতে চাইছে না, তুমি তাকে দিয়ে করেছো এটা ওটা সেটা, অনেক বদ কাজ করিয়েছে। পুরোপুরি জোর জবরদস্তি। জোর জবরদস্তি, জোর জবরদস্তি। তো বদ কাজ করেছো, তো তাই জন্য তোমাকেও বলছে ছাড়বো না একে, এই করেছে ওই করেছে সেই করেছে, আমি ছাড়বো না একে। এবং তার সাথে যাদেরটা করেছে তারাও ঢুকে বসে আছে। এখানে সায়েন্স কি বলবে, আমি তো দেখতে পাচ্ছি সামনে, সায়েন্স কি বলবে যে বানিয়ে বলছি? তারপরে আমার না রক্ষকের নামটা মনে করাচ্ছেন নাম বাবা, তার আমি বলছি বলছি নামটা ওই জন্য বলতে পারছি না, কিন্তু খুব ফেমাস, এটা বলে দিলাম, খুব ফেমাস। তাকে নিয়ে আমি তখনই উইকিপিডিয়া দেখেছি যে হ্যাঁ দুর্দান্তভাবে তার সমস্ত কিছু লেখা আছে। তখন আমি বললাম যে তোকেও বলছে তুই একে মাফ কর, আর এই মেয়েটিকে বললাম তুমি ক্ষমা চাও, পা ধরে ক্ষমা চাও, তুমি কাকে বশে করতে গিয়েছো? তো ডেমি ডেমি গডের জায়গা অনেকটা, দেখো রক্ষক গানের মধ্যেও অনেকে কিন্তু ভীষণ উন্নত, তারা কিন্তু ডেমি গড অ্যান্ড গডেসেস হয়ে থাকে, কিন্তু মা কালীর বাঁ হাত ডান হাত ডেমি গডস অ্যান্ড গডেসেস, কিন্তু তারাও কিন্তু রক্ষক গান থেকে বিলং করে। তো ইনিও ওরকমই, বুঝতে পারছো? আর রুদ্র বাবার সাথে তার ভীষণ কানেকশন, কিন্তু যেতে পারছে না এ কাজ করাচ্ছে বলে, তো রাগ তো তার থাকবেই। হ্যাঁ, অনেকটা রক্তবীজের কাছাকাছি কিন্তু উনি, রক্তবীজের মতন ফেমাস উনি, এটাও বলে দিলাম, এর বেশি আর বলবো না। তারপরে আহ, অনেকক্ষণ লেগেছে ক্ষমা ক্ষমা করতে, অনেকক্ষণ, মানে উনি করবেনই না ক্ষমা। ওইদিকে আমি শ্রী বিষ্ণুকে তখন ইনভাইট করেছি যে ভাই করিয়ে দে, ওকে মুক্তি দে, তাহলে এই মেয়েটিও শান্তি পায়, উনিও শান্তি পান, তোদের কাছে ফিরে যেতে পারে। প্রচণ্ড রেগেছিল। তারপরে দেখছি হঠাৎ করে অনেকক্ষণ পরে দেখলাম হাতে ত্রিশূল, তারই হাতে ত্রিশূল, ডেমি গড যিনি, যিনি রক্ষকগণ যেখান থেকে এসছে, হাতে ত্রিশূল। আমি, তুমি কি ত্রিশূল দেখতে পাচ্ছ? না হাতে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ত্রিশূল। আমি, তার মানে কি ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তখন আমি বললাম তাহলে তুই ওকে মাফ করে দিয়েছিস? বললো হ্যাঁ মাফ করেছি, আর যেন না করে। তারপরে উনি চলে গেলেন, আর চলে গেলেন কীভাবে জানো? একদম মানে এরকম দাঁড়িয়েছিলেন তো, এরকম উঠে উপর দিয়ে বেরিয়ে গেলেন, মানে আমার ছাদ ফুঁড়ে বেরিয়ে গেছে, কিন্তু ছাদ ভেঙে যায়নি। স্বাভাবিক। তাহলে আবার আমাকে অবস্থা খারাপ এত হতো। সিরিয়াস হয়ে আর না আবার লাস্টে কি আমি আমি দেখতে পাচ্ছি তুমি সিরিয়াস হয়ে গিয়েছো। আমি শুনছি চুপচাপ, আমি ইমাজিন এত করছি। ভালো বাচ্চা যে আমার ছাদ ভেঙে দিয়ে যায়নি, ইচ্ছা করলে বাড়ি ভেঙে উঠিয়ে দিয়ে ফেলে দিয়ে যেতে পারতো, যায়নি। আর আমি না তত কাজ, যত কাজের মধ্যে ঢুকছি তত আমার ক্লিয়ার হচ্ছে যে আওয়ার হিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি রাইট, ইট ইজ নট মিথিক্যাল।
সব কিছু হয়েছে, আমি দেখছি কি করে তাহলে? আমি তো দেখছি মিডিও দেখছে, ভয় পাচ্ছে, তো হচ্ছে কি করে? গত কয়েক জন্ম আগে ওটা বেরিয়েছে, মায়ংয়ের উনি সন্ন্যাসী তান্ত্রিক ছিলেন, সেই সালটাও বেরিয়েছিল 1800 না 1700, গত সালটাও দিয়ে দিয়েছেন। তো এগুলো হচ্ছে কি করে যদি ওনারা না থাকেন? এবং তারা সবাই আছে। খুব সাবধানে আপনারা যারা নেগেটিভ কাজ করছেন না, খুব সাবধানে করবেন, কারণ রক্ষক গণকে বাবা কিন্তু নামিয়ে দিয়েছেন দেখাশোনা করতে। তারা কিন্তু রাক্ষস না। কারা রাক্ষস এবার বুঝে যান, খুব সাবধানে থাকবেন। বাহ, নামিয়ে দিয়েছে কিন্তু, ভালো নামিয়ে দিয়েছে আছেন মানে তিনি? কাজ করতে তিনি ভালো আছে? এখন এবং উনি ত্রিশূল হাতে যদি একটি রক্ষক দাঁড়িয়ে থাকে তাহলে সে বাবার কতটা কাছে, ত্রিশূল হাতে। এই জন্যই বললাম যে এটা কিন্তু উনি উপরে ছাদ ফুঁড়ে উঠে যাননি, উনি কিন্তু গিয়েছেন, আমাকে দেখিয়েছেন যে আমি ছেড়ে দিলাম ওকে, কিন্তু উনি কিন্তু আছেন। এবং কেউ যদি কিছু করে উনি ত্রিশূল নিয়ে কিন্তু দেবে পেটের মধ্যে ঢুকিয়ে, বলে দিলাম। দিদি, তোমার একটা নতুন, যে আগের পডকাস্টে আমরা দেখেছিলাম যে তুমি বাস্তু নিয়েও কাজ শুরু করেছো, এবং তোমার একটা নিজস্ব টিম আছে, হ্যাঁ ঠিক আছে, যেখানে তুমি নামগুলো রিভিল করোনি, হ্যাঁ এবং অনেক কাজ তুমি কন্ট্যাক্টও পেয়েছো। হ্যাঁ, আমরা কি আজকে বাস্তু নিয়ে কিছু কথা বলা যেতে পারে? একটু বলে দিই, একটু বলবে? একটু বলে কোনো দিই। ঘটনা বলবে না? ঘটনাটাই বলছি, Okay, সেটাই okay. একটু করে, কারণ আরো অনেক কিছু আছে বলার, সেই জন্য। আর অনেক সময় কি হয় না, বেশি বলতে গেলে তার কারো পার্সোনাল বাড়িটা চলে আসে, সেটা একটা প্রবলেম হয়ে ওই যায়। জন্য বলবো না, মানে এটা একটা ম্যাটার করে, ওই কারণ জন্য পুরো অনেকে চায় না যে, XYZ। মানে হ্যাঁ সেটা তো ঠিকই, তুমি ওরকম ভাবেই নাম নেবে, জায়গার নামটা আমি চাইবো না, কিন্তু কি হয় না, পুরোটা বলেন অনেক অফেন্ড থাকে যে কেন বলবো। বলবোই না তো, আমার ব্যাপারে যদি কেউ বলে দেয়, আমিও তো বিপ মারিয়ে দিয়েছিলাম একজনের পডকাস্টে আমার নাম নিয়েছে, বিপ মারিয়ে দিয়েছি যে না, নাম দেওয়া যাবে না, নাম নেওয়া যায় না, বিপ মেরে দিয়েছে। কিন্তু কিন্তু আমার নাম ভালোই কথা বলেছিলেন, কিন্তু বিপ মারিয়ে দিয়েছি নামটা, যে না, উচিত না। উচিত না। কারণ এখনো সময় হয়নি মানুষের জানার কিছু জিনিস, এখনো সময় হয়নি। যখন সময় হবে তখন আর বিপ মারাবো না, তখন প প করে সবাইকে জানিয়ে দেবে বাবা। তো ঠিক বাস্তু আছে, নিয়ে একটু শোনাও তাহলে। ওকে। আমাদের গ্রুপেরই একজন, যেটা আমাদের কাজটা হচ্ছিল তার মধ্যে একজন, ওনার নামটা এখনো রিভিল করবো না, যখন একদম মানে দুর্দান্তভাবে আমরা কাজ শুরু করে দিয়ে একদম এক্সেলেন্ট হচ্ছে, তখন আমি সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, তার আগে না। কারণ ওনার পারমিশন পাইনি আমি এখনো যে ওনার নামটা নেবো, সে কারণে। তো উনি হচ্ছেন গিয়ে, মানে বলে না যে বহু জন্মের যে সঞ্চিত গুড কর্মা, সেটাতে এবিলিটি ভীষণ বেড়ে যায়। এবং উনি কিন্তু একটা ঋষি পুত্র, একজন ঋষির পুত্র উনি। তো সেই জন্য সেই এনার্জিটা তো তার থাকবেই, এবিলিটি। তো ওনার এবিলিটি মারাত্মক হচ্ছে, উনি ঘুমের মধ্যে প্রেডিকশনস ওনার চলে আসে। যেরকম টেসলার হতো না, টেসলা বা রামানুজম, ম্যাথসের বহুত ফর্মুলাজ উনি বের করে ফেলেছিলেন ঘুমের মধ্যে। তো ওনার এই জিনিসটা হয়, কার্ডস ঘুমের মধ্যে চলে আসছে, যে আজকের দিনটা কেমন যাবে ঘুমের মধ্যে চলে আসছে, কোন রাশির খারাপ যাবে, কোন নাম্বারের প্রবলেম হতে পারে, উনি ঘুমের মধ্যে সব দেখে সেটা পরের দিন উনি দিয়ে দেন। উনি কিন্তু ট্যারো দেখেন, মানে ওটা উনি প্রফেশন হিসেবে দেখেন না, ট্যারো দেখেন, মানে তার কার্ডটা কি আসলো দেখে অনেক সময় ভয় পেয়ে আমাকে আবার নক করে, দিদি আমি কিন্তু আজকে এটা দেখেছি, কি হবে? আমি কিচ্ছু হবে না, সারেন্ডার, जो होगा अच्छा होगा, এটা ভেবে চলো। উনি রিসেন্টলি আকাশ রিডিং করাবেন আমাকে দিয়ে, তার ওনার ইচ্ছে হয়েছে, ঠিক আছে, আমার এটা সৌভাগ্য যে একজন ঋষিপুত্র তার আকাশের রিডিং আমাকে দিয়ে করাবে। মানে ভাইব্রেশন তো চলেই এসেছে যে উনি কে, সেটাও রিভিল করবো না আমি, না। কিন্তু আমার সৌভাগ্য যে এরকম এরকম আত্মারা আমার সাথে যুক্ত হচ্ছে। আত্মা বলতে শরীর তো দেখতেই পাচ্ছি, কিন্তু ভিতরে যে তাকে চিনে ফেলছি, এটা আমার সৌভাগ্য। এবং এরকম স্ট্রং গ্রুপ হয়ে গিয়েছে আমাদের। তো ভদ্রলোক একজনের বাস্তু চেক করতে, মানে ওনার এক বন্ধু, তো ওখানে উনি ওই বাস্তু চেক করাটা ওনার দায়িত্ব দিয়েছি আমরা, কারণ আমি তো আমার বাচ্চা নিয়ে আমি যাবোই না। তো আর উনি বিবাহিত নন, তো উনি বলছেন দিদি এটা আমি দেখব। তো উনি গিয়েছেন যখন, উনি ধ্যানে বসেন, জমির মধ্যে গিয়ে ধ্যানে বসেন ওই বাস্তুর ওখানে গিয়ে। তো বললো ওটা একটা কোনো ফ্যাক্টরির মানে জায়গা, যেটা ওনারা গিয়ে রেনোভেট করতে পারছেন না, এরকম টাইপের, যে এগোতে পারছেন না। বলল ওখানে কালো ধোঁয়ার মতন কুণ্ডলি পাকিয়ে কিছু যেন চলে আসলো, একটি মেয়ের ফিগার মতন কিছু একটা চলে আসলো কুণ্ডলি পাকিয়ে, এটা কিন্তু উনি দেখতে পাচ্ছেন। দিয়ে ওখান থেকে উনি পুরো জানলেন কি হয়েছিল মেয়েটির সাথে, কবে কি, কোন ইয়ে, সমস্ত ডিটেলস উনি জানলেন। ওগুলোর মধ্যে আর যাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, বললাম না অল্প করে বলবো।
মানে ধরো মেয়েটির সাপোজ কিছু হয়েছিল ওখানে, তার সাথে মেয়েটি ওখানে হতে দিচ্ছে না, কিছু এনার্জি আটকে গিয়েছে। তো ও ডিরেক্ট ওই মেয়েটির সাথে ইন্টারাক্ট করলো যে কিভাবে কি করলে তুমি এখানটা মুক্তি দেওয়া হবে। তখন মেয়েটি বলল যে আমি কোনোভাবেই দেবো না। তখন অনেকক্ষণ ইন্টারাকশনের পর তারপরে পদ বলল যে এনারা কিন্তু যারা সোল তারা কিন্তু মারাত্মক হয় স্পিরিচুয়ালিজমে, তারা কিন্তু সব বিধি জানে, সব রকম। তো বিধি কিছু কিছু ওনাকে ইন্টারাকশনে উনি বুঝতে পারলেন যে এইভাবে এগোলে ওটা জিনিসটা মুক্তি পাবেন উনি, ঠিক আছে। তারপরে উনি আমাকে এবং আমরা যারা আছি তাদেরকে বললো, তো আমার তো ফোর্টে হচ্ছে বাবা, তো ও বাবার আশীর্বাদ। আমরা কি করি, কেউ আমার বাড়িতে আসে না, কিন্তু সবাই নিজের নিজের বাড়িতে একটা টাইম আমরা সবাই মেডিটেশনে বসে যাই, ঠিক আছে, যেটা আমরা নিয়ম বানিয়েছি এবং বাবার থেকে সেই আদেশই পেয়েছি। মেডিটেশনে আমরা যে যেটা দেখতে পাচ্ছি সেটা মেডিটেশন দেখে এক জায়গায় আনলাম, আমি এটা, ইনি এটা, ইনি এটা, ইনি এটা, ঠিক আছে, এক জায়গায় আনুন। একজন ওখানে তন্ত্রতে ভীষণ ভালো, একজন জয়েন করেছে, উনি তন্ত্রতে ভীষণ ভালো, ওনাকে দেখলেই বোঝা যায় হ্যাঁ ফ্যান্টাস্টিক, একটু পাগল পাগল টাইপের, বাট তন্ত্রতে ভীষণ ভালো। আরেকজন হচ্ছে অ্যাস্ট্রোলজার, মানে বেদিক অ্যাস্ট্রোলজার, লাল কিতাবের ভীষণ ভালো জ্ঞান। আর তারপরে হচ্ছে এই ভদ্রলোক যিনি আর কি ডিরেক্ট বাস্তু ল্যান্ডে গিয়ে বাস্তুর যে ব্যাপারটা ওখানে গিয়ে বসে উনি ইন্টারাক্ট করেন। আর ফোর্থ আমি। তো আমরা যে যেটা দেখতে পেলাম সেটা আসলো, কিভাবে জিনিসটা হিল করা যায়, সমস্যাটা কি করে সলভ করা যায় বাবা দেখিয়ে দিলেন। তারপরে ওনারা যেটা পেলেন, সবাইকে তো বাবাই দিচ্ছেন, আমি যেটা বুঝবো সেটা আমাকে দিচ্ছে, দাদা যেটা বুঝবে দাদাকে দিচ্ছে, সব মিলে একটা কম্প্যাক্ট হলো যে এরকম বিধি বিধান করে এইভাবে করলে মেয়েটি মুক্তি পেয়ে যাবে। এবং তন্ত্রার মধ্যে ওই যে বললাম যে তান্ত্রিক সেও আছে, তো সে বিধিবিধান ডিরেক্ট কাজের মধ্যে উনি ইনভলভ, তো উনি ওই বিধিবিধানটা করবে। আমরা এইভাবে, আর অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটাও দাদা দেখে দিলেন, আরেকজন যিনি আছেন যে এইভাবে এই পক্ষ মানে এই টাইমে পঞ্জিকার যেরকম টাইম বলে এই সময় করলে ভালো হবে, এইভাবে জিনিসটা সলভ করা হচ্ছে আর হয়েছে, শুরু হয়ে গিয়েছে। মানে মেয়েটি সোলটা, আমি যে তোমাকে বলছি আমি কিন্তু ওর সোলকে দেখতে পাচ্ছি, আমি কিন্তু ওই জায়গাটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর উনি কিন্তু চুপ হয়ে দাঁড়িয়েছেন, একদম চুপ হয়ে উনি জাস্ট শুনে যাচ্ছেন, ভাই ভুল করলে মাফ করে দিস, কিন্তু তোর ভালোর জন্যই বলছি, জানি মা। ও শুধু দেখছে যে আমি কোনো ভুল কথা বলছি কিনা, আমি কোনো ভুল কথা বলিনি, কিন্তু এটা আমাকে দর্শক অব্দি পৌঁছাতে হবে যাতে আর কি আরও অনেকের হেল্প করা যায়। এখানে ওনাদেরও হেল্প হচ্ছে, তারা মুক্তি পেয়ে যাচ্ছেন। এবং আমি যে কথাটা বলছি না, বাবা তো ডেফিনেটলি আমাকে দিয়ে বলাচ্ছেন বলে আমি বলছি, তাতে এই ভাগটা আশীর্বাদের ভাগটাও উনি পাচ্ছেন, তাহলে ওনার মুক্তি টাইম হয়ে গেছে। এই যে বলেন হ্যাঁ মা পেয়েছি, আমি কিন্তু ডিরেক্ট দেখতে পাচ্ছি দ্য অ্যাবান্ডেন্ট একটা ফ্যাক্টরির সামনে উনি দাঁড়িয়ে আছেন, পুরো একটা মেয়ের আকারে, পুরো ব্ল্যাক দাঁড়িয়ে আছে। তার মানে কি মেয়েটা প্রচুর কষ্ট পেয়ে চলে গিয়েছে, কেউ মরতে চায় না, কিন্তু কষ্ট পেতে পেতে এক্সট্রিম কষ্টে মেয়েটা চলে গিয়েছে। তাহলে কি তোমার সাথে আমি পডকাস্টে ডিসকাস করছি, ওইদিকে কাজটা হয়েছে, আর যেটুকু বাকি ছিল সেটা হয়ে গেল, বুঝতে পারছো, সাইন্টিফিক ওয়েতে বাবা কাজটা করাচ্ছে। সেখানে ডেফিনেটলি বিধিবিধান মন্ত্র উচ্চারণ সেটা তো থাকবেই, কিন্তু কাজ হচ্ছে। তাই জন্য বলছি আপনারা বিশ্বাস করুন, একটা সুযোগ দিন, আমরা শুরু যখন করে দিয়েছি আরও এগোবো, বাবারই কৃপা আছে এগোবো। এবং মেয়েটি এখনো চুপ করে তাকিয়ে আছে, আই উইল টক টু ইউ লেটার, আমি একটু পডকাস্টটা করে নিই তারপরে। ওকে তো তাকিয়েই আছে আমার দিকে, আই থিঙ্ক ও মানে শি ইজ নট হ্যাপি টু গো, থাকতে চেয়েছি। হ্যাঁ থাকতে চেয়েছিল, কিন্তু আমরা চাইছি যাতে তুমি বাবার পায়ে স্থান পেয়ে চলে যাও। দাঁড়া আমি একটু ইন্টারাক্ট করে নিই, হ্যাঁ 2 মিনিট দাও আমাকে। ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল আফটার ফিজিক্যাল টর্চার। বহু বছর আগে হয়ে গিয়েছে না, বহু বছর আগে যেটা হয়ে, আমরা কিন্তু এইভাবে ইন্টারাক্ট করি, কিন্তু আমি ইন্টারাক্ট করিনি, ঠিক আছে, বহু বছর আগে তো হয়েছে না। তো এই জমিটাকে তো দেখ, দিস ল্যান্ড ইজ আ পার্ট অফ মাতৃভূমি, মানে মা, ল্যান্ড ইজ মা, জমিটা তো মায়ের, তাহলে চলে যাওয়া উচিত। কেউ কখনো এভাবে বলেনি, কিন্তু আমি তো বলছি,
তাহলে চলে যাওয়া উচিত। আর ফেলে তো দিচ্ছি না, বাবার পায়ে স্থান যাতে হয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। উনি দেবী মাকে পছন্দ করেন। তাহলে বাবার মধ্যেই তো দেবী মা আছেন। তাহলে আহ, না, আমাকে বিশ্বাস যদি পডকাস্টের অডিয়েন্সরা করবে, না করলে নেই। প্লিজ ডোন্ট ওয়ারি, আমি ভয় পাই না। ঠিক আছে। শি সেড কি বিফোর গোয়িং আই উইল কাম অ্যান্ড টক টু ইউ, মানে ওদের তো আসতে লাগে না। ও বলছে পডকাস্টে এভাবে বলছো, বিশ্বাস করবে কিনা জানি না, না আমার কিছু আসা যায় না। কে বিশ্বাস করলো করলো না, এটা তো হয়ে যাচ্ছে ইন্টারাকশন। আমি ওর ফিলিংসটা পাচ্ছি, ও যেতে চাইছে না। আমি যদি বলি যে কাজটা ডান, তাহলে মিথ্যা কথা বলছি। কাজটা এখনো বাকি আছে, মেয়েটার সম্মতি পাওয়া বাকি আছে। দেখো ও ইন্টারাক্ট করছে, তো আমি তো দেখতে পাচ্ছি ওকে। এইবারও চলে গিয়েছে মানে জাস্ট পিছন ফিরে চলে গেল। মানে শি উইল কাম, এখন এখানে আসবে না। কিন্তু তাকে নিয়ে যে কথা হয়েছে, সে দেখেছো। এবার দেখো, আমরা যখন কোনো সোলের ব্যাপারে কথা বলছি, দেখো তার অবধি আওয়াজটা যায়, সেটা ভালো হোক খারাপ হোক। আমি বলেছি, এটাও বলেছি যে সোলের পারমিশন ছাড়া আমরা কোনো কাজ করি না। এই যে আমরা কারোর ডাইভিং সেশন করছি, বাবার পারমিশন তো আছে, তার সাথে সাথে জানি আমরা যে সোলও পারমিশন দিয়ে দিয়েছে। তুমি ধরো আমার বাড়িতে এসছো তোমার ডাইভিং সেশন করাতে, তোমার অ্যানসেস্টার্সদের পারমিশন না থাকলে তুমি আসতে পারবে না, বা পারবেই না। আর তুমি কথায় আমার পডকাস্টই শুনবে না। মানে ইন এ ওয়ে ঘাড় ধরে দেখানো হয়, আমারটা কেন, অনেকেই তো মুক্তি দেওয়ানোর চেষ্টা করছে, কাজ করছে। যারটার সাথে যে কানেক্টেড হতে পারবে সেদিকে মাথাটা ঘুরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একটা, আমি জানতাম না এরকম ভাবে লাইভ ইন্টারাকশন হয়ে যাবে। দেখো আমরা কি করে কথা বলি, বুঝতে পারছো তো। পুরো আমরা শুনতে পাচ্ছি, টেলিপ্যাথিতে আসছে ভাইব্রেশন, আনসার দিয়ে দিচ্ছি। কিন্তু আমি না একটু ইতস্তত করছি, ভাবছিলাম যে মানে জিনিসটা ঠিক যাবে কি না। কিন্তু ও যখন বললো আমাকে যে অন্যরা কি ভাবছে, আমি তখন দেখলাম না। আমার মনে হয় এটা চলছিল যে মানুষ ভাবতে পারে আমি ড্রামা করছি, এটা ড্রামা নয়, এটা হচ্ছে। নাহলে আমি ভদ্রমহিলাকে বলছি কি করে, বাবা এটা বলছেন, এটা বলছে, এইভাবেই হয় কিন্তু ইন্টারাকশন। এবং মেয়েটি আর নেই, মেয়েটি চলে গিয়েছে মানে পরে আমার সাথে কথা বলবে। আর এখন আর ভয় পাই না, কাজগুলো করতে 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 আমার খুব নেশা হয়ে গিয়েছে যে কি করে মুক্তি পাওয়ানো যায়। আমার মূল আধার হচ্ছে মুক্তি পাওয়ানো। তাতে আমাকে যতটা খাটতে হয় খাটবো, কারণ কিছুই তো জানি না। মজা হচ্ছে কিছু জানি না, শুধু জানি ভালোবাসতে। ওই ভালোবাসা দিয়ে দেখো ইন্টারাক্ট করে। এই জন্য বাজে কথা বলতে নেই। কেউ যদি মারা যায়, সে যতই শত্রু থাকুক, বলছি ভালো হয়েছে, মারা গিয়েছে, বাঁচা গিয়েছে, বলতে নেই। কারণ বডি ছেড়ে দিলে না, সোল পিওর, তখন সে কষ্ট পায় যে আমার ব্যাপারে এটা বলছে। একজন বম্বের, উনি অনেক বড় সেইন্ট বলা যায়। উনি মানুষকে ওয়ার্কশপস করান অনেক কিছু। উনি দেখেছেন যে এক ভদ্রলোক মারা গিয়েছে, সেখানে সবাই বসে কথা বলছে, কিন্তু ভদ্রলোকের আত্মাটা না সবার মুখের সামনে এরকম করে ঘুরে দেখছে, যেটা কেউ দেখলে কিন্তু ভয় পাবে। আমার গায়ে দিয়ে উঠেছে। তুমি ভাবো না, তোমার মুখের সামনে একটা মুখ এরকম দেখছে তোমাকে যে মারা গিয়েছে, তোমার কি অবস্থা হবে। ওইখানেই ও ওই ভদ্রলোক দেখতে পাচ্ছে, কারণ থার্ড আই তো না খোলা। উনি দেখতে পাচ্ছেন, উনি তো ডিল করেন এগুলো, উনি দেখতে পাচ্ছেন যে এরকম করে সবার মুখের দিকে তাকে কি যেন রিড করে করে যাচ্ছে। তারপরে ওনার কাছে এসছে, তখন বলছে আমার ব্যাপারে না, আমার মেয়ে শুধু আমাকে ভালোবাসে, আর আমি যাদেরকে ভেবেছিলাম ভালোবাসে, কেউ আমাকে ভালোবাসে না। তাহলে আমার মেয়েটার জন্য আমি আটকে আছি, ওর বিয়েটা কি করে দাঁড়ানো যায় ভাবো। ও সবাইকে রিড করে ফেললো যে কে অ্যাকচুয়ালি ওকে ভালোবাসে, ওর মেয়েটা, তাছাড়া কেউ ভালোবাসে না। মানে বুঝতে পারছো যে অনেক উল্টোপাল্টা কথা অনেকে বলে, সেটা কিন্তু আওয়াজটা যায়। এবং আত্মার যদি কষ্ট লাগে, তাহলে কিন্তু খুব খারাপ, করতে নেই। এই জন্যে শুদ্ধিকরণ দরকার। বিশুদ্ধি মানে আমাদের থ্রোট চাকরা শুদ্ধিকরণ, যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধামা বসে আছেন। ভদ্র ভাষায় কথা বলা উচিত আমাদের, যেখানে আমরা বলি না, তাদেরকে কষ্ট দিই। ২ নম্বর হচ্ছে তারা যদি চলে যায় না, আমাদের কিন্তু এই জন্য প্রবলেম হয়ে যায়। থ্রোট প্রবলেম যেগুলো হয় না, ওই যে ইমব্যালেন্স অফ হরমোনস, কি যেন হয় না গলার মধ্যে, মেয়েদের হয় প্রবলেমটা বেশি। ওটা ইমোশনস বেশি, যদি আমরা ইমোশনাল হই তখন এই প্রবলেমটা হয়। গলার মধ্যে না, আমাদের হরমোন বেড়ে গেলে, তখন হরমোন ডিসব্যালেন্স হয়ে গেলে, তখন শরীর মোটা হয়ে যাচ্ছে বা বেশি পাতলা হয়ে যাচ্ছে। এটা একটা মেয়েদেরই হয় জিনিসটা। আর অনেক ছেলেদের দেখবে যে ওরা সিগারেট, যারা যারা সিগারেট খায়, তারা কিন্তু বিশুদ্ধির জায়গায় একদম ১২টা বাজিয়ে রেখে দিয়েছে, একদম ১২টা। তাই জন্য তাদের ক্যান্সার হয়।
একদম 12টা বাজিয়ে দিয়েছে, ডিসব্যালেন্স করে দিয়েছে, ক্যান্সার হবেই হবে। মেডিটেশন ক্লাসেস করাও? করাচ্ছি তো। এখন করাচ্ছ? হ্যাঁ, আমার তো শুরু হয়ে গেছে জোরদার। আর দিনে কিভাবে করাও? দিনে না, আমি প্রত্যেক রবিবার বসি রবিবার রাত 11 থেকে 11:30-র মধ্যে। রাত্রি 11 থেকে 11:30 ওই টাইমটা হয় যে হিচির পিচির মানুষের থাকে না, হ্যাঁ, একটু শান্ত থাকে। শান্ত, বাঁচা গেছে, তোরা ঘুমা যা, তোদের এখানে কোনো কাজ নেই। সেই সময়টা তুমি করে দাও। একদম এক্সিলেন্ট হয়। এবং আমার 11 জন আছে গ্রুপে। এই যে সেশনটা চলছে দুর্দান্ত, এটা থার্ড নাম্বার ক্লাস হয়ে গিয়েছে, আর লাস্ট ক্লাস বাকি। তো যখন আমি গত রবিবার ক্লাসটা শেষ করার সময় বলেছি লাস্ট ক্লাসে পিকনিক হবে আমাদের, 3টে যা শিখেছি, 7 চক্রা, রুনানা বন্ধন মেডিটেশন, হোপনোপনো প্রেয়ার দিয়ে আমরা পিকনিক করব, বিকজ এনজয় করবে। ভগবানকে পেয়েছো, আত্মসাক্ষাৎকার তো বা পাইয়ে দিয়েছেন, ভগবানকে পেয়েছো, 3টে মিলিয়ে আমরা এনজয় করবো, ইট উইল বি আ পিকনিক। তখন দুইজন বলে ম্যাম এত তাড়াতাড়ি শেষ করবেন না, আরো কিছু ঢোকানের মধ্যে। তো সেগুলো এখন আরো কিছু ঢোকাচ্ছি না, বাট 3টে জিনিস নিয়ে আমি শুরু করে দিয়েছি। তুমি আগের বারও বলেছিলে সুবিধা অসুবিধাটা একটা বলেছিলে, সুবিধাটাই বলে, অসুবিধা তুমি অসুবিধা কোনো অসুবিধা হয় না, কারণ যদি তোমার কুণ্ডলিনী মাকে ইউনিভার্সের মধ্যে বিলীন করে দেওয়া হচ্ছে, তার মানে তোমার পারপাস অফ লাইফ ডান। ধরে রাখার দায়িত্ব তোমার, পাইয়ে দেবো থ্রু আমি মিডিয়াম অফ দেম, তো মিডিয়ামের থ্রু দিয়ে তারা পাইয়ে দিচ্ছে, ধরে রাখার দায়িত্ব তোমার। তখন তোমাকে তো পন্থা বলে দেওয়া হচ্ছে, সেটা প্র্যাকটিস করে তোমার পিছনে তাকাতেই হবে না। এবং আমি বলেছি শুধু শেখা না, প্র্যাকটিস করে অন্যকেও শেখাবে, তাহলে ছড়িয়ে যাচ্ছে। কারণ আমরা যে পুণ্যটা পাচ্ছি সেটা ইউনিভার্স অব্দি যাচ্ছে। তুমি কুকর্ম করলে সেটাও ইউনিভার্স বোঝে, সুকর্ম করলে ইউনিভার্স বোঝে। তো যখন সুকর্মটা হচ্ছে তাহলে ইউনিভার্সাল প্লেনে ওটা ছড়াচ্ছে, মানে অরাটা আমাদের। এবং আমরা যত ভালো কাজ করবো, অন্যদের শেখাবো, সেই অরাটা ছড়াবে, তাহলে এই করতে করতে তো শুদ্ধিকরণ হয়েই যাবে। কারণ আমরা যখন মেডিটেশনে বসি, কসমিক লেভেলে মেডিটেশন হয়, বাবা দুর্দান্ত পারফর্ম করেন, মা দুর্দান্ত পারফর্ম করেন, ওটা আমি, আমার ভাগ্য ভালো যে আমি সবসময় দেখি পারফরমেন্স তাদের, কসমিক ডান্স দুর্দান্ত। তবে বাবা বেশি ক্ষণ ডান্স করেন না, কারণ কাঁপতে থাকে। তখন দেখি শ্রী বিষ্ণু আবার বলছে ব্যালেন্সে আনতে হবে, ব্যালেন্স। কারণ বাবা না বেশি খুশি হয়ে গেলে তখন আর সব ভেঙে দেন, ডিসব্যালেন্স হয়ে যান। তখন দেখি দেবী মা আবার বাবার মধ্যে অর্ধনারী শুরু হয়ে গেল। মা না থাকলে বাবা শেষ। মা এসে গেলেন, মা তখন যখন এসে গেলেন ডান্সটা ওই তীব্রতাটা কমে গেল, দিয়ে একটা জায়গায় এসে থামলো। এরকম আওয়াজ শুনি, দেখি, এনজয় করি, দর্শক হয়ে বসে থাকি, বেশ মজা লাগে। বাহ। তো 7 চক্র মেডিটেশন দিয়ে দুর্দান্ত এফেক্ট পাচ্ছে যারা শিখছে তারাও। আমি তো বলবো যে তাদের নাম্বার তোমাকে দিয়ে দেবো, তুমি দেখো কথা বলে কি কি দেখছে তারা, কি কি দেখছে। থার্ড আই ওপেনিং করো? শুধু থার্ড আই না, তোমার প্রত্যেকটা চক্র ওপেনিং করিয়ে দিচ্ছেন বাবা, ফিল করিয়ে দিচ্ছেন কুণ্ডলিনী মা শুষ্য করে উপরে উঠছে। তারপরে দেখিয়ে দিচ্ছেন বাবাকে যে কতজন এই 1 বছরে যে কতজন বাবার দর্শন করেছেন, তোমার মানে হাতে গুনে বলতে পারবো না আমি। এটা বাবার কৃপা যে আমি যেভাবে চাইছি বাবা সেভাবে করছেন, এটা বাবার কৃপা। হয়তোবা বাবা অবধি আমি ছুঁয়ে ফেলেছি, সে কারণে বাবা আমার কথাটা গুরুত্ব দিচ্ছে। আবার বকাও দেন আমাকে, ভেবো না মাথায় তুলে রেখেছে, ছুঁড়ে ফেলে ভুল হলে একদম ভাইব্রেশনে বুঝিয়ে দেন যে উনি বিরক্ত হলেন। গরম হয়ে যায়, পুরো পুরো জায়গা গরম হয়ে যায় একদম, যে বিরক্ত। তখন ক্ষমা চেয়ে নিই, বাবা বেশি করে ফেলেছি, মানে এমনি কথাবার্তা বলতে বলতে, ইয়ার্কি মারতে মারতে বেশি বলে ফেলেছি, বাবা বিরক্ত হয়েছে, বাবা বুঝিয়ে দিয়েছেন বিরক্ত হয়েছে, ক্ষমা চেয়ে নিই ইমিডিয়েটলি। নাহলে পুরো শরীর দিয়ে আগুন বেরোচ্ছে মনে হয়, জায়গাগুলো পুরো গরম হয়ে যায়। শুধু আমি ফিল করি না, আমার সামনে যদি কেউ বসে থাকে সেও ফিল করবে যে বিরক্ত হয়েছে বাবা। তো ভীষণ ভালোবাসা নিয়ে আছি আমি তার থেকে। কিন্তু যেরকম হয় না বাবা মা বকাঝকা দিয়ে, একদম ওইভাবে চলছি আমি। একদম কোনো ভুল করতে দেয় না, কোনো কর্মা করতে দেয় না। কিন্তু দিদি তুমি কাউন্সিলিংও করো, অনেক মানুষ যখন তোমাকে ফোন করে যে দিদি আমার এই সমস্যা, অনেকে কাঁদেও তোমাকে ফোন করে, এরকম আছে। তো সেই কাউন্সিলিং এর কিছু ব্যাপারে বলবে? কাউন্সিলিংয়ের একটা ঘটনা আমি কালকেই হয়েছে, যে মেয়েটি এসেছিলেন অ্যাকচুয়ালি তার বাচ্চাকে নিয়ে, 8 বছরের বাচ্চা। তো যেটা আসলো, বাচ্চাটির মেডিটেশন প্রোগ্রেশন করাতে হবে, যেটা বাবার থেকে আমি শিখেছি। মেডিটেশন প্রোগ্রেশন হচ্ছে সেই বাচ্চাদের করে যারা 18 বছরের নিচে, পিএলআর করাতে পারছি না, তখন মেডিটেশন প্রোগ্রেশন। তো ভদ্রমহিলা বললেন ঠিক আছে আমি নেক্সট মান্থে করবো। তো আমি দেখলাম এত স্পিডে যদি অফলাইন কাউন্সিলিংটা শেষ হয়ে যায় তাহলে আমি স্যাটিসফাইড হচ্ছি না। তখন আমি বললাম তোমার কি প্রবলেম সেটা বলো মাকে। কারণ দেখো অ্যামাউন্ট তো একটা আমি নিচ্ছি, তাতে যদি 15 মিনিটের মধ্যে টানা হিচড়া করে যদি 15 মিনিট যায় আর কাউন্সিলিং শেষ,
আমার কোথাও যেন ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, কারণ অ্যামাউন্টটা যেটা দিচ্ছে এনার্জি এক্সচেঞ্জটা অতটাই হওয়া উচিত। তো ওই জন্য তখন ভদ্রমহিলাকে বললাম যে আপনারটা বলুন, এবার ছেলের তো হয়ে গিয়েছে, এবার আপনারটা বলুন। তো উনি ডিরেক্ট প্রবলেমে জাম্প করেছেন, ডিরেক্ট। তখন আর উনি ছোটোবেলার ঘটনা ওটা কিছু বলেনি, কারণ এই বাবার থেকে ভাইব্রেশন যেটা পাওয়া শুরু করছে ওটা মারাত্মক, সেইটাকে আমি বলছি এবার। তো উনি বললেন ওনার হাজব্যান্ডের সাথে, বললো আছি কিন্তু মানে সামঞ্জস্য নেই এরকম। আর শ্বশুরবাড়ি মেনে মানে অদ্ভুত একটু অন্য ধরনের, হয় না অ্যাডজাস্টমেন্ট। আমি আমার বাবা মার সাথে আছি, তো আমরা কি একসাথে থাকতে পারবো, যেটা নর্মাল যে কোনো কোয়েশ্চেন হতেই পারে। এইখান থেকে আমি দেখছি ভাইব্রেশন ওর পাস্ট লাইফে চলে আসছে। প্রথমে আমি ওকে জিজ্ঞেস করেছি, তুমি কি স্কুলে কলা বেরুনি করে যেতে, তোমার স্কুল ইউনিফর্ম কীরকম, কারণ আমি একটা ভিশন আমাকে দিয়ে দিয়েছে বাবা কথা বলতে বলতেই। বললো না আমার তো না। আমি দাঁড়াও তো, এটা এই জন্মের দেখাচ্ছে না আগের জন্মের দেখাচ্ছে, দেখে নিই তো আগে। আগের জন্মে ভিশন দিয়ে দিয়েছে। আনলাম তোমরা কলা বেরুনি করে আছো, হোয়াইট শার্ট ব্লু স্কার্ট, 80s দিকের ঘটনা, বরানগর। ওরা থাকে ওই আশেপাশে, ঠিক আছে, আমি জায়গার নাম বলছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে বরানগর, ওরা কিন্তু ওই আশেপাশেই আছে। আর তুমি কি চন্দননগরের দেবী পূজা দেখতে খুব ভালোবাসো, বলে হ্যাঁ ভীষণ। চন্দননগর, চন্দন না, হ্যাঁ চন্দননগরে বোধহয়। আমি একটু নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো বললো যে আমি কিন্তু বরানগরে থাকি না। না আমি জানি তুমি বরানগরে থাকো না, কিন্তু ও যেখানে থাকে সেটা বরানগরের কাছাকাছি। তোমার গত জন্মে তুমি বরানগরে জন্মেছিলে, পালিত পরিবারের মেয়ে ছিলে, যেগুলো বাবা বলে দিচ্ছেন, 1980-র দিকের ঘটনা। এইবার যেটা দেখেছি না ট্রেন লাইন, তুমি কি মানে ট্রেন লাইন দেখলে প্রবলেম হয়, বললো হ্যাঁ আমি ট্রেন লাইনকে ভয় পাই, ট্রেন লাইন দেখলে ভয় আসে, ফোবিয়া। কি করে আসলো সেটা বাবা দেখিয়ে দিয়েছেন। 3টে বান্ধবী গল্প করতে করতে যাচ্ছে, ঠিক আছে, স্কুল ইউনিফর্মে, যেরকম হয় গল্প করতে করতে প্রথম একজন ক্রস করছে, তারপর একজন করবে, তারপর একজন, একদম শেষে এই মেয়েটি ছিল, পালিত পরিবারের মেয়ে, যে তার মাঝখানে যে আরেকটা মেয়ে, এই জন্মে তার হাজব্যান্ড, এই মেয়েটির হাজব্যান্ড এই জন্মে, আর তার সামনে যে, তার নাম চলে আসলো আরতি, আরতি মা, হ্যাঁ আমি মা বলে ডাকি। কি হয়েছিল, ওরা গল্প করতে করতে ওই মেয়েটি যখন ট্রেন লাইন ক্রস করছে, ট্রেন এসে মেরেছে এক ধাক্কা, আর রক্তটা এই যে লাস্টে যে মেয়েটা, তারপর মুখ শার্ট ফার্টের মধ্যে ভরে গিয়েছে, একচানাক করে পুরো ছিটকে আসলো, মেয়েটা না আঁক করে উঠেছে, দিয়ে একদম চুপ। আর ওই মেয়েটার না হাত ধরেছিল মাঝখানের মেয়েটা, যে এই জন্মে এই মেয়েটির হাজব্যান্ড, হাতটা কাটা ওর হাতে। এটা আমি মেয়েটাকে বলিনি, এটা অবধি বাবা দেখিয়ে দিয়েছে। কি ভয়ঙ্কর ঘটনা তুমি ভাবো, হাতটা কেটে ওর হাতে, মানে ধাক্কা লেগে তো মেয়ে নিচে চলে গিয়েছে, রক্তটা ছিটকে এসছে, আর হাতটা যে ধরেছিল সেই হাতটা ওর হাতে। এই যে হলো, এই ট্রমাটা ওই লাস্ট মেয়েটা নিতে পারেনি। সেই জন্মটায় ও বেশি দিন বাঁচেও নি। ওর মনে হয়েছিল যে এই জন্মে যে আমার ক্লায়েন্ট হয়ে এসছে, এই মেয়েটির কথা বলছি, তার মনে হয়েছিল, তার এনার্জির মনে হয়েছিল যে আমি যদি ট্রেনটাকে আগে দেখতাম তাহলে আমার বান্ধবীটাকে বাঁচাতে পারতাম। রিগ্রেট চলে আর ক্লাস 7-8-এর মেয়ে দেখছি, 6-7-8 এর মধ্যে। এই যে ওর রিগ্রেট শুরু হলো, ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কারণ বাচ্চা মানুষ শখ এরকম যে বান্ধবীর চোখের সামনে নিমেষে চলে গেল, রক্তটা তার গায়ে ছিটকালো, আর হাতটা তার সামনে ধরে আছে তার বান্ধবী। ভাবো কি ভয়ঙ্কর সিন, বলতে গিয়ে গায়ে কাটা দেয়, ঠিক আছে। এবার জাস্ট ভাবো, এই যে গ্রিফটা, এই গ্রিফের কারণে যে মেয়েটি চলে গেছে, তার আত্মার সাথে এই আত্মা কানেক্টেড হয়ে গেল, কারণ এই মেয়েটি ওকে ভোলাতে পারছে না। আমার যে নিজেকে দোষ দিচ্ছে, তো ওই আত্মা যা, মানে যে মেয়েটি মারা গেছে সে কষ্ট পাচ্ছে, ও একে ছাড়তে পারছে না। দেখো কিভাবে জুড়ে যায়। এবং এই যে মাঝখানে যে বান্ধবী ছিল, যে হাতটা তৈরি ছিল, এই জন্য এই মেয়েটির হাজব্যান্ড কোনো না কোনোভাবে, ওই মেয়েটি নিশ্চয়ই এই বান্ধবীকে বলেছে আমার জন্যই বোধহয় মারা গিয়েছে, সেই জন্য এই জন্মে জন্মেছে, হাজব্যান্ড হয়েছে, কিন্তু সুখ দেয় না। শুধু কাউন্সিলিং এ আসছে, আমি শুধু মেয়েটাকে বলছিলাম ওই সেম, জাস্ট আমার হাতটা ধরো,
দেখি তো কি আসছে। কাউন্সিলিং এ এত কিছু, বাবা যে কোন লেভেলে নিয়ে গিয়েছে তুমি জানো না। তারপর দিদি তারপরে শোনো, আরতি নামটা তো আসলো, তারপরে বলছি যে ওনার মা ছিলেন পিছনে বসে। হ্যাঁ, ওনার মা কাউন্সিলিং তো, কাউন্সিলিং হ্যাঁ করছিলেন, আমি তো, তাই ওনার বলে মাও যে কথা বলছিল যে আমার মেয়েটি এরকম এরকম প্রবলেম, শ্বশুর বাড়ি এরকম এরকম করে, যাতে মেয়েটা ভুলে গেলে মা মনে করিয়ে দেবে। ওর মা বলছে যে আমরা যখন নিজেদের বাড়িতে ছিলাম, উনি যে জায়গায় ছিলেন অনেক আগে, মানে এই মেয়েটি তখন ছোট, মানে স্কুল গোয়িং গার্ল, বললো একদিন খুব ঝড় হচ্ছিল, কোথার থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি উড়ে এসেছিল, একটি ছেলে একটি মেয়ে স্কুল ইউনিফর্মে কলা বেনুনি করা দাঁড়িয়ে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এবং ছবিটা মনে হচ্ছে 80-র দশকের। আমরা এই ছবিটা দেখে ভাবছি ঝড়ের মধ্যে এই ছবিটা করতে ঘুরে আসলো, কে তো চিনি না আমরা কেউ। এবং ওই মেয়েটির বাড়ির খাটের নিচ থেকে উ উ উ উ উ উ উ উ কনস্ট্যান্ট কান্নার আওয়াজ আসতো, কনস্ট্যান্ট কান্নার আওয়াজ আসতো। আর ওই ছবিটা ওরা পেয়েছে, আমি তো জানি না, আমি কিন্তু ডেসক্রিপশন বলো, আপনি যেভাবে ডিসক্রাইব করছেন আমরা এই ধরনের ছবি দেখেছি, ঝড়ে উড়ে এসেছিল কোথার থেকে, অদ্ভুত না? মানে মেয়েটি, বাবা আমার গায়ে আবার কাটা দিচ্ছে, মেয়েটি যে ওই মেয়েটির আত্মার সাথে কানেক্টেড হয়ে গেছে, ওটা প্রুফ দিচ্ছে, ওকে মনে করানোর চেষ্টা করছে, মনে করার চেষ্টা করছে ওকে, ঠিক আছে? তখনই বললাম এইবার তুমি দেখো, এতক্ষণ যে কথা তোমাকে আমি বলেছি এটা প্রুফ এবার আমি দেবো, আমি যে বাবার থেকে যা জেনেছি এবার প্রুফ দেবো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এইবার দেখো তো তুমি, প্রথমে আমি বাবার দর্শনটা অল্প একটু, এটা কিন্তু তোমার ডাইভিং সেশন হচ্ছে না, কিন্তু ওকে শুধু ট্রায়াল শো দিচ্ছি আমি, যে যেটা আমি দেখেছি সেটা ঠিক কিনা, কারণ মেয়েটিকে বলেছি যে তুমি যদি কথা বলতে চাও তুমি ডাইভিং সেশন যখন পারবে করাবে, ট্রায়াল শো জাস্ট। আমি বলেছি দেখো তো তুমি বাবার কিছু দেখতে পাচ্ছ কিনা, বাবার তিলক বা অরা, বা বললো আমি ত্রিশূল দেখতে পেলাম। আমি তাহলে কনফার্মেশন ফার্স্ট, সেকেন্ড কনফার্মেশন, সেকেন্ড তুমি দেখো তো আরতিকে দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ও অনেকক্ষণ চোখ বন্ধ করেছিল আর আমি সময়ও দিচ্ছিলাম ওকে। তারপরে বলল একটি কলা বেরুনি করা মেয়ে দরজার পিছন দিয়ে এরকম করে উকি মারছে, আমি দেখতে পাচ্ছি, উকি মারছে, পুরো বডিটা দেখতে পাচ্ছি না, হাফ অফ দ্য বডি আমি দেখতে পাচ্ছি, একদম এরকম করে উকি মারছে, কলা বেরুনি করা, শার্ট পরা, হ্যাঁ, নাম হচ্ছে আরতি, যাকে তুমি গ্রিফে বেঁধে রেখেছো, তোমার কারণে বোধহয় চলে গেছো, তুমি যদি ট্রেনটাকে দেখতে পেতে তাহলে ওকে বাঁচাতে পারতে, হয়তো বা ট্রু, কিন্তু মেয়েটির ডেস্টিনি ওইটুকুই হয়তো বা ছিল, ডেস্টিনেশন অবধি ছিল, কিন্তু নিজেকে দোষী করে নিজেও মারা গিয়েছে, এবং আমি বলতে পারবো না মাঝখানে যে বান্ধবীও মারা গিয়েছে কিনা, যার হাতে কাটা হাতটা ছিল, মানে ধরে রেখেছিল হাতটা, কেটে বেরিয়ে গেছে। ভাবো, ওকে বলো যে তুমি দোষী নও, তোমার কারণে ও মারা যায়নি, তুমি বলো ওকে, বলো তুমি ওকে ভীষণ মিস করো, কিন্তু আননোয়িংলি তুমি তোমার আত্মার সাথে ওর আত্মাকে জুড়ে ফেলেছো, ও বেচারি উঠতে পারছে না, মানে চলে যেতে পারছে না, তো তোমার সাথে আবার সে ফিরে এসছে এবং তোমাকে প্রোটেক্ট করছে। এই মেয়েটির উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এই ব্ল্যাক ম্যাজিক থেকে ওর ওই বান্ধবীর আত্মা ওকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো তখন ও বললো যে ও সামনে আসছে না, কিন্তু উকি এরকম করে উকি মেরে অর্ধেক বডিটা আমি দেখতে পাচ্ছি। তখন আমি বললাম এবার দেখো পিছনে বাবা এসে গিয়েছেন, দেখো তুমি বাবা এসেছেন, এবং বাবাকে দেখতে পেলো, বলে হ্যাঁ আমি বাবাকে দেখতে পাচ্ছি। বললাম দেখো মেয়েটির হাতটা ধরলো বাবা, বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমি দেখো বাবা ওকে নিয়ে যাচ্ছে, আর কি দেখছো বলো? তখন বলছে, কিছুক্ষণ পরে সময় নিল, তো বলছে আমি না আমাদের বরানগরের ওই জায়গাটা দেখছি যেখানে মন্দিরটা আছে, যেখানে আমি যাই, সামনে বড় একটা মাঠ, আমি যাই, কিন্তু এই সময়টা দেখছি না, দেখছি ওই 80-র দশকের পুরোনোর সময়টা দেখছি, আমি দেখতে পাচ্ছি ওই জায়গাটা। আর কি দেখছো বলো, আর কি দেখছো বলো? বরানগরে প্রামাণিক নামে কোনো ঘাট আছে, প্রামাণিক ঘাট মনে হয়, গঙ্গার ঘাটকে প্রামাণিক ঘাট নাকি পদই একটা নাম, গতকাল হয়েছে তো আমার মনে হয় বোধহয় প্রামাণিক ঘাটটাই আসছে, কিন্তু আমি কিন্তু চিনিই না। তার কিছুক্ষণ পরে বলল যে আমি গঙ্গা নদীকে দেখছি, গঙ্গা নদীকে। তারপরে সিন বলল আমি দেখছি কোনো বিয়ের আয়োজন হচ্ছে এবং বিয়ের পিঁড়িতে কেউ উঠবে, তার মানে এই যে সোলটা মানে এই যে মেয়েটি মারা গেছে তার বিয়ে ঠিক হয়ে গেছিল, মানে 80-র দশকে তো ক্লাস 7-8-এ পরে তখনও তো বিয়ে দিয়ে দেওয়া হতো, বিয়ে ঠিক হয়ে গেছিলো, বিয়েটা আটকে গেছিলো।
তো বাবা এই মেয়েটির আত্মাকে নিয়ে গিয়ে যে কাজটা আটকে গিয়েছিল সেটা সোল লেভেলে করে দিয়েছে। এভরিথিং ইজ পসিবল ফর হিম। শুধু মন থেকে চাইতে হয় যে বাবা ওটা করে দে, ব্যাস, আর কোনো দেরি করে না বাবা। মেয়েটির বিবাহ পুরো হচ্ছে কিনা এই দেখতে পাইনি, শুধু দেখেছে বিয়ের পিঁড়ি এবং কেউ যেন বিয়েতে বসতে যাচ্ছে এরকম, ওই অবধি দেখেছে। আবার গঙ্গা নদী দেখেছে। আর নাম এইবার তুমি ফিরে এসো, তোমাকে যা বাবার দেখানো বাবা দেখিয়ে দিয়েছেন। একটা আত্মাকে মুক্তি দেওয়ার জন্য আমাকে কিছুটা করতে হয়েছিল, কারণ মেয়েটিকে চলে যেতে হবে। তো বাবাকে মুক্তি দিয়েছেন সুন্দরভাবে, ওর বৈবাহিক সম্পর্ক গড়ে দিয়েছেন, যে যে ছেলেটির সাথে বিয়ে হতো, সোল ওয়ার্ল্ডে তো সব হায়ার সেলস একসাথে থাকে, মেয়েটিকে তার যে হবু বর তার সাথে মিলিয়ে দিলেন বাবা। বারবার 2বার গঙ্গা দেখানো মানে কি জানো? মৃত্যুর পরে মানুষের যে অস্থি কোথায় ভাসানো হয়? গঙ্গাতেই। তার মানে মেয়েটা মুক্তি পেয়ে গিয়েছে। ইন্ডিকেশন ডিকোড করলাম। তারপরে মেয়েটিকে বললাম যে এইবার তুমি আস্তে আস্তে চোখ খোলো, হাতে মুখে জল দিয়ে এসো, চোখে মুখে জল দিয়ে এসো, দিয়ে এসে বসবে। আর বাবাকে বললাম, বাবা ওর প্রবলেম হবে না তো? কারণ এই যে টেকনিকটা, এটা তো ধারাম করে এসছে, ট্রায়াল শো দেওয়া ধারাম করে, সেটা যেন ওর আফটার এফেক্ট না হয়। তো বাবা বললো থার্ড আইটা বন্ধ করে দে। তো মেয়েটা যখন আসলো, এইভাবে হাত দিয়ে বাবাকে স্মরণ করে ওর থার্ড আইতে হাত দিয়েছি, দিয়ে মেয়েটাকে বলছি চোখ বন্ধ করো, দেখো তুমি ঠান্ডা ঠান্ডা ফিল। আমি দেখলাম চোখটা বন্ধ হয়ে গেল, এখানে পোর্টালটা বন্ধ করে দিলেন বাবা। আমি তো জাস্ট হাত দিতে বাবা বললেন, বন্ধ করলেন তো বাবা, মানে একটা চোখ বন্ধ হয়ে গেল, পোর্টালটা স্টেজড হয়ে গেল যেন। বললাম দেখো তো তোমার এই জায়গাটা ঠান্ডা পাচ্ছ? প্রথমে মুখটা জল জল ছিল বলে বলে পুরো মুখে ঠান্ডা পাচ্ছি। তা বললাম না 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 আমি পাচ্ছি, আমি এই জায়গাটা ঠান্ডা পাচ্ছি। ঠান্ডা পাচ্ছি আমি, হ্যাঁ ঠান্ডা পাচ্ছি। আর এই ব্যাপারে চিন্তা করবে না, মুক্তি পেয়ে গিয়েছে, যাকে তুমি বেঁধে রেখেছিলে আননোয়িংলি তার মুক্তি দিয়ে দিয়েছেন বাবা, তাকে তার বৈবাহিক জীবন সোল ওয়ার্ল্ডে শুরু করে দিয়েছেন। তাহলে তুমি শান্ত হও, দুঃখ করবে না। আর নিজে এই যে ছেলেকে নিয়ে নেক্সট মান্থে মেডিটেশন প্রোগ্রেশনে আসতে চাইছো, বাবাকে সেই দিকে তোমাকে ফোকাস করে দিতে বলো, এবং যা যা মন্ত্র দিয়েছে সেগুলোকে মেনে নাও, মেনে চলো, তোমার ভালো হবে। তারপরে আমি ওকে রাত্রিবেলায় ফোন করেছি, আমি বলেছিলাম পৌঁছে আমাকে একটা ফোন করো, কারণ আমার মাথায় ঘুরছে ও আর কিছু দেখতে পেলো না, যদি বলে দেখতে পাচ্ছি তাহলে আবার ওর পোর্টাল কেটে মানে ক্লোজ করে দিতে হবে। আমার মাথাটা ঘুরছিল, তখন ওকে যখন রাত্রিবেলা ফোন করেছি, বলো ও তোমাকে মা জানেনি, মা বোধহয় ভুলে গেছে, আমি তো এসে ছেলেকে টিউশন নিয়ে চলে গিয়েছিলাম। আমার পায়ের একটা পয়েন্টে ঝিঝি ধরে আছে, পায়ের একটা জায়গায়, কিন্তু বাকি সব ঠিক আছে। তাই না, ওটাও চলে যাবে, ঠিক আছে। মানে বাবা এখান থেকে জিনিসটা নামাতে 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 এদিকে এনেছে, ওদিকে বেরিয়ে যাবে। এটা জাস্ট গতকালের ঘটনা, আর শুধু ট্রায়াল শো। তাহলে ভাবো কিরকম ডেঞ্জারাস পিএলআর মানুষ করে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এইটুকুতেই আমি চিন্তিত হয়ে পড়েছি, কারণ ওকে তো পুরো মানে যে প্রসেসে যাই সেই প্রসেসেই তো যায়নি, তার মধ্যে আত্মার মুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু আফটার এফেক্ট যাতে ওর উপরে না পড়ে, ওই চোখটা বন্ধ হয়ে গেল, স্টেজ হয়ে গেল। তারপরে পায়ের অব্দি এনার্জি দিয়ে ওখান থেকে বের করে দিলেন বাবা। তো গেলেন যখন সুস্থ সুস্থ গেলেন তো সুস্থ, তারপরেও ফিল করছিল পায়ে যেন ঝিঝি লেগে আছে, একটা কিরকম মানে এনার্জি পাস আউট পা অব্দি এসছে। আমি বললাম ওটা চলে যাবে, আমি রাত্রিবেলায় ফোন করে দিয়েছি, আমি বলছি ওটা চলে যাবে। উনি আগে ফোনই করেনি এখনো। তার মানে ঠিক আছে, একদম ঠিক আছে, আমিও নিশ্চিন্ত, কারণ আমার চিন্তা ছিল, কারণ এগুলো কিন্তু হাতের মোয়া নয় যে ইউ করলাম গেলাম, ইউ করলাম ফিরলাম না, আর ইউ করলাম টাকা নিচ্ছে, ইউ করলাম টাকা দিচ্ছে, নো, এটার মধ্যে আমাদের এক্সট্রিম এনার্জি। তুমি গতকাল উনি জানেন না, আমি পুরো দৈবিক সেশনে এনার্জি দিয়ে দিয়েছি। তুমি জিনিস চিন্তা করো যে তুমি যখন এনার্জি পাস অন করছো, ওনাকে শুধু 1 টাকা রাখতে বলেছি, বাবার পায়ে 1 টাকা দিয়ে বড় দেবে। কথা তোমার শরীরেও তো একটা এফেক্ট পড়ছে পড়ছে তো, পড়ছে, এবং তোমার আমি ওই জন্য মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, তারপরে যে টাকা ফেরত দিয়ে দিচ্ছি, তাতে আমি নিজেকে একটা নতুন আইডিয়া পেয়েছি, কি জানো, যখন আমি টাকা ফেরত দিয়ে দিলাম না, আমি বাবাকে বললাম বাবা আমার যে গুড কর্মাস ওদের দিয়েছিলাম সেটা আমি ফেরত নিয়ে নিলাম। আমি দেখলাম যে ইয়েলোইশ কিছু আমার মধ্যে চলে আসলো, যেটা আমি গুড কর্মা ওদের দিয়েছিলাম। আমি বললাম আর, এবং ওরা যে কর্মা ছিল সেটা ওদের কাছে ফেরত, বাকিটা তুমি বুঝে নেবে। ঠিক, আমি কেন ওদের কর্মা নিয়ে চলবো? ঠিকই, আমি তো টাকা ফেরত দিয়ে দিয়েছি, কর্মা তো ফেরত দিয়েই দিয়েছি আমি, তাদের কর্মা তাদের টাকা পয়সা সব দিয়ে দিয়েছি, তাহলে আমি কেন তোমারটা নিয়ে চলবো? আমি আমার গুড কর্মাস আমি তো ফেরত নিয়ে নেবই, আমি নিয়ে নিয়েছি। ভালো করেছো। এটা বললাম, বাবা বলছে এটা বলার দরকার ছিল না। না না, দরকার ছিল বাবা,
যাতে মানুষ বোঝে যে কারোর সাথে যদি ঠকায় তাহলে তার কিন্তু ভালো কর্মাটা কিন্তু উনি ফেরত নিয়েও নিতে পারেন, আর বাজে কর্মাটা যেটা হয় না উনি ফেরত পেয়ে যাবেন। এবার যে তিমিরে ছিল ওই তিমিরেই তুমি আছো, কারণ আমার তো তোমার সাথে কোনো কানেকশন নেই, আমি তো সব ফেরত দিয়ে দিয়েছি, শেষ। কিন্তু আর কিন্তু দেবো না, নেবো না, ওইভাবে দেবো না, আমি বলে দিয়েছি, এন্ড খতম। তো বুঝতে পারছো যে কাউন্সিলিং আমাদের লাইনটাই প্রচন্ড কঠিন লাইন। এত ইজি না, ইট ইজ আজকে চেষ্টা নট করলাম, ইজি। আজকে কালকে হয়ে গেল। রোজ মান্থে স্যালারি পাচ্ছি না, যে কাজে গেলাম ওখানে সিগারেট ফুকলাম দিয়ে ড্যাশ ড্যাশ তারপরে ফিরলাম, বা কাজই করে যাচ্ছি ফিরলাম স্যালারি তো এসেই যাবে না। আমাদের ডিরেক্ট কাদের কাদের সাথে ইন্টারাকশন হচ্ছে। এবং বাবাকে শুধু বলেছিলাম আমি প্রথম 1 বছর আগে যে আমি হাই হ্যালো করতে বসছি না, কিন্তু বাবা আমি কাজ করতে বসছি। ওই রকম সোর্সে পাঠাবে যাদের আমি কাজ করে সুখ পাই। এবং আমার পারপাস অফ লাইফে হয়ে গিয়েছে সত্যিযুগার থেকে যারা ছিটকে গিয়েছে তাদেরকে ফেরত আনা। তার মধ্যে এই ধরনের সোর্সও আসে, ওই ধরনের সোর্সও আসে। অ্যান্ড আই এম এনজয়িং মাই ওয়ার্ক, বাট ইটস ভেরি লাইভ হয়ে গেল কিন্তু যে ইন্টারাকশন চলছে। এবং আমি বলে দিচ্ছি তো, শি ইজ নট গোয়িং, শি উইল ওয়েট, শি উইল অ্যাগেন কাম টু টক টু মি। তার মানে কি, একটা ফোঁটা মিথ্যা বলি না আমরা। দিদি আমরা একেবারেই শেষের দিকে আছি, এবং শেষ তোমার কাছে একটা দৈবিক সেশন চাইবো, কারণ পিএলআর তুমি আর করাও না, যদি তুমি রাখো তোমার মতো করে। একটি মেয়ে, নাম নেব না, নামই নেব না তার, ফর হার ওন সেফটি। মেয়েটি এত সুন্দর দেখতে, ওকে দেখিয়া মনে হচ্ছে আগেকার দিনে যে এ হস্টেস হতো না, এ হস্টেস ওই এয়ার হোস্টেস, হ্যাঁ এ হস্টেস উনি নন, কিন্তু ওনার অরা এ হস্টেসের, ওই রকম ফিগার, ওই রকম হাইট, চেহারা মনে হচ্ছে মানে আগেকার দিনে দেখবে ইয়েতে মানে ইন্ডিয়ান এয়ারলাইন্সে খুব সিলেক্টেড এ হস্টেসেসরা থাকে, যারা দেখলে একদম মাথা ঘুরে যেত। এখন তো কিরকম আতিপাতি, খুব রেয়ার, যেমন চোখে লাগে, খুব রেয়ার, আদারওয়াইজ আতিপাতি ঘুরে বেড়ায়, ঠিক আছে। কিন্তু ওনাকে দেখে না আমার ওই এয়ার হোস্টেসের ওই অরাটাই পেলাম, যে উনি এত স্মার্ট। দেখলাম উনি হোটেল ইন্ডাস্ট্রিতেই কাজ করেন, এবং ওরকমই ভাবে শাড়ি পরেন, এবং ওরকমই হেয়ার স্টাইল, কারণ হোটেল ইন্ডাস্ট্রির হেয়ার স্টাইলে, শাড়ি পরার স্টাইলের সাথে এয়ার হোস্টেসদের মেলে, ওরা ভাইব্রেশন ওরকম। এসছেন, বসেছেন, অনেক দূর থেকে এসছেন, কিন্তু অনেক দূর থেকে এসছেন, 4-5 ঘন্টার মতন জার্নি করে এসছেন, একা এসছেন, বসেছেন। আমি ওনাকে বললাম যে বাচ্চার জন্য খাওয়া এনেছি, তুমিও খেয়ে নাও। দেখি ওনার চোখে জল, মেয়েটা মাত্র 29-30 বছর বয়স, কেঁদে দিয়েছে একদম, পুরো মুখটা কালো হয়ে গিয়ে কেঁদে দিয়েছে। আমি আবার মাথায় হাত বুলিয়ে, কি হয়েছে, কাঁদবে না, বাবার কাছে এসছো, ঠিক আছে, একটু দেরি হচ্ছে আমার বসতে, কিন্তু যখন বসে যাব কম্পেনসেট করে দেবো টাইমটা, তোমার চিন্তা নেই। বলুন না, আমি থাকতেই চাইছি না, আমি লাস্ট এসছি। ঠিক আছে আমি শুনবো, এখন না, যখন বসবো তখন শুনবো। আমি বুঝে গেছি মারাত্মক কেস, কারণ অনেককে মৃত্যুর মুখ থেকে বা বাঁচিয়ে দিয়েছে, তাদেরকে সেইভাবে কাউন্সিলিং করে বা এনে বাঁচিয়ে দেওয়া হয়েছে। তো আমি বুঝলাম এনার কেসটাও ওরকমই। তারপরে যখন বসলাম, উনি ওনার পুরো ঘটনা বলা শুরু করলো। সব শুনছি, হাজব্যান্ডের সাথে রিলেশন, তার আগে ছোটোবেলা, সব শুনছি। একটা জায়গায় এসে আমার ফট করে মুখ থেকে বেরিয়ে গিয়েছে, তোমার লাইফে কি কেউ এসেছে, তাহলে আমি খুব খুশি হব। তখন মেয়েটা অঝরে কেঁদে দিয়েছে, দিদি এসেছিল কিন্তু মারা গেছে, আমি থাকতে পারছি না, আমি ওকে ছাড়া কিছু ভাবতেও পারছি না, আমি সুইসাইড অ্যাটেম্প করেছি। আমাকে ছবি দেখিয়েছে যে যখন গলায় ফাঁস লেগে যায় চোখের কি চেহারা, উড়ি বাপরে, মুক্ত কালো, চোখের মধ্যে রক্ত 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 পুরো জমে গিয়েছে, সেখান থেকে ভগবান বাঁচিয়ে দিয়েছে। ও বলে আমি নিজেকে মেরেই ফেলতে গিয়েছিলাম, থাকবোই না, অসম্ভব, থাকবো না। কতগুলো ওষুধ খেয়েছে, তারপরে গলার মধ্যে পাটি লাগিয়েছিল, মরেনি। বলো দিদি আমি এটা লাস্ট এসছি, এরপর আমি চলে যাব, তুমি তো বলো তুমি দেখাতে পারো। আমি বলি না, বাবা যদি দেখান তো চলে আসেন, দ্যাট ইজ ডিফারেন্ট, আমি কিছু দেখাতে পারি না, আমি জানি না, আমি কিন্তু কিছু বলিনি। বলো দিদি আমি দেখতে এসেছি, ওর সাথে লাস্ট কথা বলতে এসেছি, আমি ওর কাছে চলে যেতে চাই। বুঝতে পারছো তুমি, তার বাচ্চা আছে, 4 বছর না 5 বছর একটা বাচ্চা। বলে আমি সব ছেড়ে দিয়েছি, আমি একদম যেভাবে চলছে চলুক, আমি চলে যাবো, আমি ওকে ছাড়া থাকতেই পারছি না। পরে বুঝলাম এরা তো টুইন ফ্লেম, তাই জন্যই এই অবস্থা হয়েছে। মানে তারপরে যখন আরও ভিতরে ঢুকলাম, দেখলাম ছেলেটা আর মেয়েটা দুজনকে ভীষণ ভালোবাসত, কিন্তু ওই বহিঃপ্রকাশটা নেই, কিন্তু যে হাত ধরে ঘুরলাম বা যেগুলো হয় না। শোনো, টুইন ফ্লেমের ভালোবাসার লেভেলই আলাদা একদম। আমি কাউকে ছোট করছি না, সোলমেটও আমার দেখা আছে দুর্দান্ত ভালোবাসার ক্ষেত্রে, সোলমেটকে বিয়ে করেছে, কিন্তু টুইন ফ্লেমের ব্যাপারটাই আলাদা।
যেখানে পেইন থাকবেই থাকবে, কিন্তু ভালোবাসা হচ্ছে দৈবিক ভালোবাসা, ভগবানকে ছোবে সেই ভালোবাসা হচ্ছে টুইন ফ্লেমের ভালোবাসা। কারণ টুইন ফ্লেম কামিং ফ্রম দেয়ার বডি, লাখো মে করোড়ো মে এক হয় টুইন ফ্লেম। বর্ণা সবার শরীরের মধ্যেই টুইন ফ্লেম থাকে, ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন। এই মেয়েটারটা যখন বলে দিয়েছে না, আমি কেঁদে দিয়েছি, আমি আর নিতে পারছিলাম না, কারণ আমি ফিল করে ফেলেছি ট্রু লাভ। আর ট্রু লাভ যখন ফিল করি, আমার নিজের থেকে চোখ দিয়ে জল বেরোতে থাকে একদম, আমি আর আটকাতে পারি না। ও আমাকে পুরো চুপ করে দিয়েছে, আমি পুরো কেঁদে যাচ্ছি, আমি চোখ মুছেই যাচ্ছি, থামছি না, কারণ আমার আর থামছে না তো কান্না, আমি তো ঢুকে গিয়েছি ভিতরে। তখন আমি দেখলাম ছেলেটি চলে এসছে, এবং এত সুইট জেস্টার না, ছেলেটি এসে, মেয়েটা যে কাঁদছে, ও বসে এইদিকে হালকা একটা হাম্পি দিয়ে দিল ওকে, ও আমি দেখতে পাচ্ছি মেয়েটা কেঁদে যাচ্ছে, মেয়েটা জানে না, যখন জড়িয়ে ধরে একটা হাম্পি, বাচ্চাদের মধ্যে ওরকম হাম্পি একটা দিয়ে দিয়েছে ওকে, কিন্তু ও জানে না। বললাম তুমি এরকম করো না, ও চলে এসছে, তোমাকে জড়িয়ে ধরে বসে আছে, খুব কষ্ট পাচ্ছে, করো না এরকম। বলে আমি থাকবোই না দিদি, হাউ হাউ করে কাঁদছে মেয়েটা তখন। আমিও তো কাঁদছি, কিন্তু বোঝাতে তো হবে, কারণ ও তো চলে যাবে, মেয়েটি চলেই যাবে বলছে, আর ছেলেটি চায় না। পরে বুঝলাম টুইন ফ্লেম। তখন আমি বললাম দাঁড়াও, এরকম মানে তুমি আগে কোনো স্টেপ নেবে না, তোমার বাচ্চা আছে, কোনো স্টেপ নেবে না আগে, তোমার সাথে ইন্টারাক্ট করাচ্ছি দাঁড়াও। তখন আমি ছেলেটি যেটা বলা শুরু করলো, এই মেয়েটিকে সেটা বলা শুরু করে দিলাম, যে তুমি এটা বলছে, তোমাকে এটা বলছে। আর মেয়েটার তখন চুপ হয়ে শুনছে, বাচ্চার মতন শুনছে মেয়েটা, কতটা ভালোবাসে ওর দিদি। আমি নিতেই পারছি না যে ও নেই, নিতেই পারছে না ও যে নেই। কি করে গত হলো কিছু বলেছে? বাইক অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেই সময় ও ভাবছিল ছেলেটি যে এই মেয়েটি ওকে একটা প্রদীপ গিফট করেছিল এবং আরও কিছু জিনিস দিয়েছিল, ও ভাবছিল মাকে গিয়ে গিফটটা দেবে, ওর মাথায় এটা চলছিল। সেটা আমি বলছি, ও কী করে অ্যাক্সিডেন্ট হলো সেই ভিশনও দিয়ে দিয়েছে ডিউরিং ডায়াবিক সেশন, মেয়েটি ডায়াবিক সেশন করে গিয়েছে। কিন্তু কাউন্সিলিংয়ে ছেলেটার সাথে ছেলেটা যে চলে এসছে, মেয়েটাকে আমি যে বলেছি, ওটাতে ও যে শান্তি পেয়েছে, ও বাড়ি ফিরতে পেরেছিল সেই দিন। বললো দিদি আমি বাড়ি যতক্ষণ ফিরেছি, আমি পুরো বাসে দাঁড়িয়েছিলাম, অনেকটা দূরের পথ, 4-5 ঘন্টা, কিন্তু পুরো দাঁড়িয়ে যাওয়ার পর দিদি আমার মুখে হাসিছিল যে আমি আবার আসবো। আমি কবে আসবো দিদি? আমি মন্ত্র দিয়ে দিয়েছিলাম ওকে, যে তুমি এই ভিতর থেকে যখন আওয়াজটা আসবে না যে আই এম রেডি, তখন আসবে। কারণ ডায়াবিক সেশনের সময় লাগে, সময় বলে দিলাম এতটা থেকে এতটার মধ্যে আসবে। আর ও বরাবরই আগে আসে, কারণ অনেক দূর থেকে আসে, ও ভোর 4টের দিকে বাস ধরে, বুঝেছো? কিন্তু ওর যখন আমার এখান থেকে করে চলে গেল না, তার ঠিক পরের দিন ও প্রিয়াকে ফোন করেছে যে আমি না স্বপ্ন দেখেছি একটা। বললো কি? বললো আমি স্বপ্নের মধ্যে দেখেছি একটা জায়গা, একটা প্রথমে তো পুরো কালো 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 কালো, তারপরে একটা যেন গাছের থেকে বটবৃক্ষ আর কি, সেখানে আলো বেরোচ্ছে। না, এটা সেকেন্ডে দেখেছে। ফার্স্ট দেখেছে আমার সামনে যেন কেউ কালো রূপে কেউ যেন এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি। মেয়েটা যেদিন কাউন্সিলিং করে চলে যায়, তার ঠিক পরের দিন আমি শ্রীকৃষ্ণের যে নতুন মুভিটা এসছে, কৃষ্ণা অবতারম নাকি একটা মুভি এসছে, হতে পারে। হ্যাঁ, ভালো হিট করেছে যতটুকু আমার মনে হয়। সেই মুভিটা দেখতে দেখতে না আমি মেয়েটার আওয়াজ শুনতে পাচ্ছি, ও মনে দুঃখ পাচ্ছে, মানে মনে করছে আমার ওই মুভি হলে বসে আমি কেঁদে যাচ্ছি, যে আমি ফিল করছি ওর যে বিরহটা, ওটা আমি ফিল করছি তো পুরো, টুইন ফ্লেমের যে কষ্টটা আমি বুঝতে পারছি। তখন আমি মানে খালি কেঁদেই যাচ্ছি, আমি মুভি দেখবো, আমি কেঁদে যাচ্ছি। আর বাবাকে বলছি বাবা ওদেরকে শান্তি দে রে, মেয়েটাকে শান্তি দে, মেয়েটাকে শান্তি, ও পবিত্র ভালোবাসে, ওকে শান্তি দে। কি করে ছেলেটাকে ফেরানো যায়, কি করে ছেলেটাকে ফেরানো যায়? কারোর মধ্যে যদি ফেরানো যায়, কারোর সোলের সাথে যে কন্ট্রাক্ট করিয়ে ফেরানো যায়, কিছু কর, নাহলে মেয়েটা বাঁচবে না। ওমা হঠাৎ করে দেখি শ্রীকৃষ্ণ বললেন আমি মেয়েটির দায়িত্ব নিলাম, তোকে আর চিন্তা করতে হবে না, একদম এরকম। আর যেদিন শ্রীকৃষ্ণ আমাকে এটা বললেন, সেদিন ওই স্বপ্নটাও দেখেছে, যে সামনে কেউ যেন কালো রূপে কেউ এসে দাঁড়ালো, কিন্তু ও বুঝতে পারছে না কি, একদম মানে প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারছো দিকে কেউ দাঁড়িয়েছে। ঠিক আছে, তার ঠিক ও রাত্রিবেলা দেখেছে আমি দুপুরে কথা বলছি, যখন শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন যে আমি ওর দায়িত্ব নিলাম। তখন আমি প্রিয়াকে বললাম প্রিয়া বলো যে শ্রীকৃষ্ণ আমাকে এই কথাটা কালকে বলেছে, ও রাত্রিবেলা স্বপ্ন দেখেছে, ও শ্রীকৃষ্ণকেই দেখেছে, কিন্তু বুঝতে পারছে না। তার ঠিক কয়েকদিনের মাথায় ও বটবৃক্ষ দেখলো, যেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল প্লেনে পুরো আলো ছিটকে বেরোচ্ছে, ঠিক আছে,
এই করতে করতে ও এগোচ্ছে, কিন্তু মানে কি বুঝতে পারছো, শ্রীকৃষ্ণ যখন বললেন যে আমি ওর দায়িত্ব নিলাম, তোকে চিন্তা করতে হবে না, শ্রীকৃষ্ণ এই কাজটা শুরু করলেন, কারণ শ্রীকৃষ্ণ জানে বিরহ মানে কি, খুব ভালো করে জানে, তাই না? উম, তাকে একটু 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 করে যে হাত ধরে ধরে বাচ্চাকে এগিয়ে নিয়ে আসা, শ্রীকৃষ্ণ এই পাঠটা শুরু করলেন, ওকে স্বপ্নের থ্রু দিয়ে নিয়ে আসছে একটু 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 করে আগে 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 আগে, যাতে যখন দৈবিক সেশনের জন্য রেডি হবে তখন যেন বাবাকে দেখতে পায়, শ্রীকৃষ্ণকে দেখতে পায়, সবাইকে দেখতে পায়। শুদ্ধিকরণ করাচ্ছিলেন। মেয়েটি মন থেকে মন্ত্র শুনে যাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে মেয়েটি দেখছে শ্রীকৃষ্ণ ওকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসছে, মানে পরে বুঝতে পারছে যে উনি কে, এবং শ্রীকৃষ্ণ তাকে আমাকে যে কথা দিয়েছে ওই কথা কিন্তু শ্রীকৃষ্ণ রাখছেন কিভাবে, স্বপ্নের মাধ্যমে ওকে দেখাচ্ছে তোমার পিউরিফিকেশন হচ্ছে, বডি পিউরিফাই, আমি বলি না বডি পিউরিফাই করা হয়, বডি পিউরিফিকেশন করছিল মেয়েটি, এবং আমি এমন ভাবে এনগ্রসড হয়ে গিয়ে কান্নাকাটি লাগিয়ে দিয়েছি না, যে বাধ্য হয়েছে শ্রীকৃষ্ণ বলতে যে তোকে আমি দায়িত্ব নিলাম, তো তোর আর চিন্তা করতে হবে না। এখনো ফিলিংসে চলে আসছে, আই এম সো থ্যাঙ্কফুল টু হেম। তারপরে মেয়েটি লিখলো আমাকে মেসেজ, দিদি আমি কবে আসবো? আমি বললাম, আমি তোমাকে বলবো, বাবা আমাকে পারমিশন দিক, কারণ কনফার্মেশন বাবার থেকে চলে আসে যে ওকে এবার ওর কিন্তু আসার সময় হয়ে গেছে, বাবা এরকম বলে দেয়। কয়েকটা দিন আগে আমাকে বাবা যখন বললেন যে ওর কিন্তু আসার সময় হয়ে গেছে, আমি সাথে সাথে প্রিয়াকে বললাম ওকে ইনফর্ম করো, বাবা কিন্তু আওয়াজ দিয়ে দিয়েছে। ও মা, দুদিনের মাথায় ও চলে এসছে, মানে ওইভাবে বাবার সমস্ত, দেখো একজনের অফলাইন কাউন্সিলিং ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেল, ওরটা ঢুকলো, বুঝতে পারছো, সব কিছু প্রিডেস্টিন্ড। এইবার মেয়েটি যখন আসলো আমি দেখলাম মেয়েটার ওই অরাটা চলে গিয়েছে, দুঃখের, খুব বাবলি একটা মেয়ে ঢুকলো যেন, দিয়ে বলে দিদি আমি কিন্তু এসেছি, হ্যাঁ তোমার জন্য আম নিয়ে এসেছি, গাছের আম নিয়ে এসেছি, আমাদের খেয়ে দেখো। মানে যেখানে ওরা থাকে ওখানে ওদের বড় বড় সব আম বাগান, লিচু বাগান, এরকম, বুঝতে পারছো কত দূর থেকে এসেছে মেয়েটি। আর আমি বলে অবশ্যই সবার আগে আমি যে তোমার দায়িত্ব নিয়েছে তাকে আগে দেবো, আমি পুচকু ডাকি শ্রীকৃষ্ণকে, আমি তাদেরকে যেরকমভাবে আমি ওই যে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে আমি তো মেডিটেশন করি, ওইখানে আম রেখে দিলাম, এই যে নিয়ে এসেছে আম, খাও আগে তোমরা, তারপরে আমরা খাবো। তারপরে মেয়েটাকে আমি আবার যা হয় আর কি, আমরা আমরা খাবো কি, ওকে তো দেবো না নাকি, ডেফিনেটলি ওকে দেবো, দিয়ে ওকে এমন আমি আমি সবার আগে ওর পেট ভরিয়েছি, কারণ ওকে যখন জিজ্ঞেস করেছি যে তুমি কি খেয়ে এসছো, বলে মুড়ি খেয়ে এসছি দিদি, 4টের দিকে উঠেছেন মুড়ি খেয়ে এসছি। আমি বলছি আচ্ছা, তারপর ওকে পেট ভরিয়েছি, আমি এমন পেট ভরিয়েছি যে ওর খিদেই পাইনি, যাওয়ার সময় ওর খিদে নেই। তারপরে যখন বসেছি আমি বললাম রিভিউ, আমি তো বলি আমি রিভিউ করে নিই আগে, যে তো গত সেশনে কি রিভিউ মানে কি কথাবার্তা হয়েছে, না আমার সব মনে আছে, কিন্তু তারপর আমি তোমার থেকে জানতে চাইছি আর যদি কোনো পয়েন্টস থাকে। তো ও আরও একটা দুটো পয়েন্ট ও জুড়েছে, আমি সেটা শুনলাম। তারপরে আমি কথা বলতে বলতে কিন্তু বাবার আওয়াজ পেয়ে যাই যে এবার শুরু করে দাও। তা আমি বললাম এবার কিন্তু আমরা বসে পড়বো, তুমি বাবার কাছে প্রার্থনা করে নাও, সবার কাছে প্রার্থনা করে নাও, যাতে তাদের দর্শন তোমার হয়। এইটা তুমি কোথাও দেখোনি, দর্শন হয় না এইভাবে, দেব দর্শন, যারা যারা আমাকে বিশ্বাস করে এসছে প্রত্যেকে দেব দর্শন করে ফেরত গেছে, এবং যে ব্লেসিংস ওরা নিয়ে যায় সেটাতে তারা তাদের সাথে কথা বলতে পারে, এই ক্ষমতা বাবা তাদের দিয়ে দেয়। এটা হচ্ছে ওয়ার্ল্ডে আমি একা এইটা ব্লেসিংটা বাবা থেকে পেয়েছি, যে আমার সাথে যারা জুড়বে তারা ডিভাইনের সাথে জুড়ে যাবে, যদি বিশ্বাস রাখে তো দিব্যি কথা বলতে পারবে, দিব্যি বলতে পারবে, এবং এইভাবে কথা না বলতে পারলেও ঠিক আনসার পেতে থাকবে, বেড়ে যাবে জিনিসটা, এটা হয়েছে। এই ব্লেসিংসটা আমি পেয়েছিলাম, এই ব্লেসিংসটা ছড়িয়ে দিচ্ছি আমি। তো এটা বলতে পারো যে ওয়ার্ল্ডে এক জায়গায় আছে এখন অবধি, কপিরাইট নট টু বি গিভেন টু এনিবডি, ঠিক আছে, এটা ভারতবর্ষে বাংলাতেই আছে এবং এখানেই থাকবে। এইবার শুরু করলাম যখন, তো আমি ওকে বলছিলাম দেখো তোমার যদি কান না পায় কেঁদে নেবে, কারণ কিন্তু আমি কিন্তু ডাকবো তোমার টুইন ফ্লেম, যিনি নাম নিচ্ছি আমি, হ্যাঁ আমি ডাকবো। বলে হ্যাঁ দিদি আমি ওর সাথেই কথা বলবো, আমি খুব খুশি হয়ে এসেছি যে আজকে ওকে দেখতে পাবো। আমি বললাম তুমি জড়িয়ে ধরলে জড়িয়ে ধরবে, কারণ সোল সোলকে তো জড়িয়ে ধরবেই, তুমি ধরবে, কারণ এতদিন তোমাদের মানে ছেলেটা কিন্তু চলে গিয়েছে, কয়েকটা মাস হয়েছে, মার্চ না এপ্রিলে চলে গিয়েছে এই বছর, আর এই মেয়েটা একদম পাগল হয়ে গেছে। তারপরে শুরু হলো সেশন, মেয়েটাকে বের করতে পারছি না আমি শরীর থেকে, কারণ মেয়েটা আটকেই যাচ্ছে একটা কোনো জায়গায়, বের করতে পারছি না, মানে ওর সোলের যে স্তরটা সেটা তুলতে পারছি না। তারপরে এক সময় দেখলাম
আম, ভেসে উঠল, শরীর থেকে আত্মার একটা স্তর ভেসে উঠল, দিয়ে প্রণাম করে চলে গেল বাবার ধামে। তখন আমি খুশি হলাম যে এইবারও দেখা শুরু করবে। কিন্তু ও তখনও আমাকে বলছে না যে আম, ও কি দেখেছে, তখনও বলছে না। কিন্তু যখন সেশন হয়ে গিয়েছে তারপরে বলছে, দিদি তুমি এটা বলেছো, তখন আমি কিন্তু এটা দেখেছিলাম। যাই হোক, প্রায় 1.5 ঘন্টা লেগেছে আমার ওকে বাবা অবধি পৌঁছতে, শুধু 1.5 ঘন্টা। বুঝতে পারছো কি ধরনের টেনাসিটি, মানে আমাদের টেনাসিটি মানে হচ্ছে কি আমাদের ধৈর্য কিরকম রাখতে হয়। 1.5 ঘন্টা ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি। লাস্টের দিকে ওর সোলকে আমি দেখলাম উপরে উঠলো, প্রণাম জানিয়ে চলে গেল। তো 1.5 ঘন্টা পরেও বলল যে আমি নীল আকারে বাবাকে আমি দেখতে পাচ্ছি, মানে আকারটা দেখতে পাচ্ছে, জটাধারী বাবার আকারটা দেখতে পাচ্ছে না, ব্যাস আর কিছু লাগবে না, এখানেই টিকিট বাবা পাঠিয়ে দিয়েছে, এবার চলো এগোই। তো তারপরে আমি বললাম এবার আমি আর দেরি করব না, কারণ 1.5 ঘন্টা তুমি অলরেডি চেষ্টা করেছো, একটা স্ট্রেস যায়। ডিরেক্ট আমি ডাকছি তোমার যে বিলাভেড তাকে, এবং আমি ডেকেছি। ও অনেকক্ষণ আগেই আমাকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, কারণ ইনভোক করার সময় ইন্ডিকেশন দিয়ে দিয়েছে দ্যাট হি ইজ হিয়ার। তো চলে এসছে। আর ওকে দেখে কেঁদে, আমি বলছি চোখ খুলবে না, চোখ খুলতে পারবে না, বাকি তুমি যা ইচ্ছা করো, চোখ খুলতে পারবে যতক্ষণ আমি বলবো। সেই জড়িয়ে ধরে বলে যাচ্ছে আমি থাকতে চাইছি না, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে। আর সে বলাটা কিন্তু এরকম না, বুঝতে পারছো, মৃত্যুর পরে আবার মিট হচ্ছে, মানে ছেলেটি চলে গিয়েছে কিন্তু সে আবার এসেছে, এই মেয়েটির আত্মা শরীর থেকে বেরিয়ে গিয়েছে, তাকে মিট করতে থাকতে পারছে, যেরকম আমার অবস্থা হয়েছিল বাবা চলে যাওয়ার পর। আমি আমার শরীর থেকে বেরিয়ে গিয়ে বাবার সাথে মিট করেছিলাম ডক্টর তৃপ্তি জৈনের হেল্পে। পিএলআরে আত্মাকে দেখা যায়, দেবতাদের খুব কম, মানে গাইডেন্সটা যেটুকু গাইডেন্স দেওয়া ওইটুকু সময়ের জন্য এসে আবার চলে যায়, কিন্তু প্রথম থেকে শেষ অবধি থাকে সেটা হয় না, এটা হয় না। আমি যদি বলি কোনো দেবতাকে দেখতে পায় না, ভুল, পায়, কিন্তু এইভাবে থাকে না। তখন আমি বললাম যে 2জন বাবার সামনে এসো, প্রণাম করো বাবাকে। বাবা যখন তোমাদের মাথায় উপরে হাত রাখে, ওরা ফিল করলো হ্যাঁ দেখতে পাচ্ছে বাবা হাত রেখেছে ওদের মাথার উপরে। তারপরে ছেলেটিকে আমি বললাম এইবার তুমি ওর সাথে নিজের মতন করে মনের মতন কথা বলো, কারণ তুমি এসেছো কোনো কোয়েশ্চেন ছাড়াই যে শুধু ওর সাথে কথা বলবে, তাহলে আমি আর কিছু তোমাকে মনে করাবো না, আমার দায়িত্ব যতটুকু ছিল আমি করেছি, এবার তুমি বাকিটা নাও, তুমি কথা বলো। তখন ও জিজ্ঞেস করছে যে তোমার মৃত্যুটা কি করে হলো, তুমি তো লাস্ট দেখা হয়েছিল ওদের বায় করছে, তখন ছেলেটি বলেছিল সাবধানে যেও, এটা লাস্ট ওয়ার্ড। যেদিন মেয়েটা কাউন্সিলিং করে যাচ্ছে না, আমি কিন্তু কোনো ক্লায়েন্টকে মেসেজে লিখি না সাবধানে যেও, আমি কোনো ক্লায়েন্টকে লিখি না। মেয়েটা যখন বেরিয়ে গিয়েছে বাড়িতে কাউন্সিলিং করে, তারপরে আমি জিজ্ঞেস করছি কোথায় তুমি, বলে বাসে আছি। আমি লিখেছিলাম সাবধানে যেও, যে মুহূর্তে আমি লিখেছি সাবধানে যেও আমার ক্লিক করে গিয়েছে, এটা লেখাচ্ছে। আর মেয়েটাকে যেদিন এসছে না দেবিক সেশন, আমি ওকে জিজ্ঞেস করেছি এই তোমার কিছু ফিল হয়েছিল যখন আমি লিখেছি সাবধানে যেও, বলে হ্যাঁ, পরিষ্কার বুঝতে পেরেছি ও বলছে। আমি ইয়েস, ওটা আমি কখনো কাউকে লিখি না, আমি লিখি যে পৌঁছে আমাকে তুমি একটা মেসেজ করে দিও যে পৌঁছে গিয়েছো, সাবধানে যেও আমি লিখি না। তোমাকে ও বলতো না সাবধানে যে, ওটা লাস্ট ওয়ার্ডও ছিল তোমাদের, ওটাই ও বলেছিল। তো তারপরে ছেলেটার সাথে মানে ছেলেটাকে তো হাগ করে কেঁদে যাচ্ছে, তারপরে ছেলেটাকে ভিশন দিচ্ছে যে ফিরছিল ওর মায়ের পুজো দেখে ফিরছিল, কিন্তু টাল ছিল, টাল ছিল, বুঝতে পারছো, খেয়ে রেখেছিল, বন্ধু বান্ধবের পাল্লা পড়লে যা হয়। এরপরে ওর মাথায় ঘুরছিল যে প্রদীপটা মাকে দেবো, আর ওর সাথে আমার কথা বলতে হবে, ওর সাথে মিট করতে হয়, মানে একটা দিন মিট হয়নি, কখন মিট করবো সেই জিনিসটা চলছিল। তখন ও বলছে আমাকে দেখালো, আর আমি যখন কাউন্সিলিংয়ে বসেছিলাম না, যেদিন প্রথম কাউন্সিলিংয়ে বসেছিলাম, আমাকে ভিশনটা দিয়ে দিয়েছিল বাবা যে একটা লরির সাথে ধাক্কা খেয়ে, একটা টেম্পোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে, মানে লরি এসে ধাক্কা মারাতে টেম্পোর গায়ের সাথে লেগে ছিটকে পড়েছে, এটা দেখিয়েছিল আমাকে। ও সেটা আরো ভালোভাবে তার ঠিক আগের মোমেন্ট অব্দি ও দেখেছে। ও বললো আমাকে দেখাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে ও অফিসে আসে ওই রাস্তা নয়, তার অপোজিট রাস্তা, ও শর্টকাট মারতে গিয়েছে। বলল একটা বড় গাড়ি দেখালো আমাকে, বড় গাড়ি, সেটাকে ও না ক্রস করছে, আর ওইদিকে আরেকটা গাড়ি আছে, বললো ওইরকম করে বাইকটা এরকম করে ঘোরালো, তারপরে আমাকে আর কিছু দেখাচ্ছে না। আনলাম তারপরটা আমাকে ভিশনে দিয়েছিল যে কি করে এখানে ধাক্কা খেয়ে ওখানে ধাক্কা গিয়ে ছিটকে পড়েছে এবং রক্তক্ষরণে মারা গিয়েছে, ঠিক আছে। বললো আমি না খুব আফসোস করছিলাম, মোবাইলটা যদি পেতাম তো ভালো হতো,
কিন্তু তারপরে ভয় লাগছিল ওই মোবাইলে কিন্তু ওর আর আমার অনেক ছবি আছে, তো যদি সেটা এখানকার মানুষজন পেয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে, মানে বুঝতেই পারছো। তো ওই জন্য ওর সোল, ছেলেটির সোল ডাইভিং স্টেশনে বললো যে আমি ইচ্ছে করে মোবাইলটাকে আরেকজনকে দিয়ে দিয়েছি, মানে হয় না যেটা তুই নিয়ে নে, চোররা কি হয় এটা নিয়ে চলে যায়, ইচ্ছে করে করিয়েছে জিনিসটা যাতে এই মেয়েটির কোনো বিপদ না ঘটে। কতখানি ভালোবাসে, কোন লেভেলের ভালোবাসা, চলে যাওয়ার পরও মেয়েটার জন্য চিন্তা, ঠিক আছে। আর ছেলেটা ওকে মৃত্যুর মুখটা অবধি দেখিয়েছে যে কী হয়েছিল, তারপরটা আমাকে বাবা দেখিয়ে দিয়েছিলেন। তারপরে মেয়েটাকে অনেক কষ্টে মানানো হলো যে তোমাকে এই সংসারে তো ফিরতেই হবে, তুমি যদি চলে যাও তোমার এই 4-5 বছরের বাচ্চাটা কী হবে। তখন আমি বাবাকে বললাম, বাবা তোকে যে বলেছিলাম না যে কারোর মধ্যে দিয়ে কেউ ফিরবে, তখন ছেলেটি বলছে না আমি কাউকে ফিরতে দেবো না ওর লাইফে। ভেরি পজিটিভ, বললো ও এরকমই ছিল, আমি যে চেয়ারে বসবো ওই চেয়ারে কাউকে বসতে দিত না, এখানে কেন বসেছো। বললো আমাকে, আমি একটা ম্যানেজার এসছে নতুন, তার সাথে আমি কাজ বুঝে নিচ্ছি, ম্যানেজারকে হুমকি দিয়ে দিয়েছে লাইফের, যে ওর সাথে এত কথা বলে কি হয়েছে, কতখানি ভালোবাসছে, ঠিক আছে। তো বলে কাউকে কারোর রূপেও ফিরবে না, কারোর মধ্যে দিয়ে ফিরবে না। তখন আমি বললাম তাহলে কি ওনার যে বর, যে স্বামী, তার সোলের সাথে তাহলে একটু কথা বলা যাক। তখন ওনার স্বামীর হায়ার সেলফকে ডাকা হলো, ভীষণ ভালো হায়ার সেল, সোলমেট হচ্ছে হাজব্যান্ড, টুইন ফ্লেম হচ্ছে এ। আর ওনার হাজব্যান্ড এসেই মেয়েটিকে জড়িয়ে ধরেছে, ও মেয়েটি বলছে আমার এসেই আমাকে জড়িয়ে ধরলো। আলাম ভালো করেছে, খুব ভালো করেছে, সব থেকে বড় স্যাক্রিফাইস তোমার বর করছে, তোমার বরের শরীরে তোমার টুইন ফ্লেমকে আসতে দিল, একটা সোলমেট একটা টুইন ফ্লেমকে আসতে দিল তার শরীরে, যাতে তার বউ যখনই তার বরকে দেখবে তার টুইন ফ্লেমকেই দেখতে পাবে, টাচ হবে গিয়ে ওই ছেলেটির শরীরটায় এর। বুঝতে পারছো, এগুলো বোধগম্যের বাইরে। ওর বরকে আমি ধন্যবাদ জানিয়েছি, আমি মেয়েটিকে বলছি তুমি ওকে ধন্যবাদ জানাও, এত বড় পারমিশন দিয়েছে, তুমি জানো কত বড় স্যাক্রিফাইস করছে। ও জানে যে তুমি ছুটছ ওকে না, ছুটছ তুমি তোমার টুইন ফ্লেমকে, এত বড় স্যাক্রিফাইস করেছে, কতটা ভালোবাসে তাহলে, তোমার সোলমেটও কত ভালো। দিয়ে এটাই আসলো, তখন মেয়েটা বলছে হ্যাঁ আমি না যখন আমার বরকে এই যে মৃত্যুর এই এর মৃত্যুর পরে যখন আমার বরকে দেখছি আমার মাঝে মধ্যে ওর মুখটা চলে আসছিল ওর মধ্যে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, ও অলরেডি দেখানো শুরু করেছিল, কিন্তু তুমি বুঝতে পারোনি, তুমি মরে যাবো, এই সুইসাইড করছো, এই হসপিটালে যাচ্ছ, এই ফিরছো, এই করে যাচ্ছ। ও তো তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে থামো আমি আছি, তুমি তো বুঝতে পারছো না। আর মেয়েটির একটা মরা মরা গায়ের গন্ধ পেত, তো যেদিন কাউন্সিলিং করে গিয়েছে ছেলেটিকে বলেছে খবরদার তুই কিন্তু ওর পাশে বসবি না, আর বসলে তোর গায়ের ওই পচা গন্ধ শোকাবি না, ভদ্রভাবে আছো ভদ্রভাবে থাকো। আর এখান থেকে কাউন্সিলিং করানোর পর আর ওই গন্ধ পাইনি, কারণ ছেলেটি আমাকে বলে দিয়েছিল হ্যাঁ মা ঠিক আছে, আমি ওই গন্ধটা আসবে না, ও পাইওনি। তারপরে এখানে মিলটা হলো যে ছেলেটি যে টুইন ফ্লেম চলে গিয়েছে সে এনার বডিতে আসার পারমিশন পেল। এখন মেয়েটি বললেন ঠিক আছে, আমি বললাম তাহলে আর তোমার বরকে দেখে তোমার ঘেন্না আসবে না, বিরক্তি লাগবে না, কারণ তুমি জানবে তোমার মধ্যে তার শরীরের মধ্যে কে এসেছে এবং তোমার বরের জন্যই উনি আসতে পেরেছে, তাহলে বরকে ঘেন্না করবে না, মানে রাগের মাথায় ঘেন্না করছে আর কি, ডোন্ট টাচ মি, এই সেই ওই হয় না যে মেয়েটি বলছে আমি বাঁচবই না, আমি বাঁচতে চাই না, সেইখান থেকে ওকে লাইফ দিয়ে দিল বাবা। এখন তখন মেয়েটার এমন অবস্থা হয়েছে কখন বাড়ি ফিরবে, মেয়েটির তখন অবস্থা হয়েছে বাড়ি ফিরে বরকে কখন জড়িয়ে ধরবে, তাহলে ওই টাচটা ওকে দেখতে পাচ্ছে, তুমি বুঝতে পারছো পুরো ইউটার্ন, যেখানে সে গলার মধ্যে পাট্টি দিয়ে ওষুধ খেয়ে নিজেকে মেরে ফেলবে, পুরো চেহারা কি দেখি দিয়ে ওরে মাগো আমি এরকম বেরিয়ে এসছে চেহারা মুখ দিয়ে, আমার নিতে পারিনি আমি, সেইখান থেকে ঘুরিয়ে দিল, পুরো একটা গাছ পুঁতে দিলেন বাবা আবার ভালোবাসায়, সেই গাছটা আবার ধীরে 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 উঠছে। ও বাড়িতে গিয়েছে এবং বাড়িতে যাওয়ার সময় বলছে যে আমি ভীষণ হ্যাপি, আমার কোনো এবং ওকে বাবা এমন ব্যবস্থা করে দিলেন যে ওনার জামাইবাবু ওকে ফোন করে দিয়েছে যে তুই কোথায় আছিস, আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুই চলে আয়, বাঁচালে তুমি আমাকে, কারণ রাত্রি হয়ে যাচ্ছে তো, কারণ ও সকালে এসছে বেরিয়েছে তো সন্ধ্যের পরে, কারণ বলছে আমি পুরো সময় নিয়ে এসছি, আলাম ঠিক আছে আমিও পুরো সময় নিয়ে ধরে করে দেবো বাবার কৃপা নিয়ে।
বাড়ি যখন ফিরেছে ও বলেছে আমি বাড়িতে ঢুকেছি এই হয়েছে না, বাঁচালে তুমি আমাকে, আমার চিন্তা ছিল একটা মেয়ে যাচ্ছে, আমার মেয়ের তুমি নও, কিন্তু আমার তো চিন্তা হুম। যে তুমি বাড়িতে ঠিকঠাক যাতে পৌঁছাও, কারণ তুমি তো আমার এখানে বিশ্বাস নিয়ে এসছো, তাহলে তোমাকে বাড়ি অবধি পৌঁছানোর দায়িত্বও আমার। তো বাবাকে আমি বলে দিয়েছিলাম যে বাবা ও যেন পৌঁছে যায়। দেখো বাবা ওর জামাইবাবুকে দিয়ে ওকে গাড়ি পাঠিয়ে, আগের দিন কিন্তু হয়নি, কিন্তু এই দিন গাড়ি পাঠিয়ে দিয়েছে যে তোকে বাহ। তোর চিন্তা করার দরকার নেই। ভাবো তারপরে ভগবান আছেন, নিশ্চয়ই আছে। নাহলে এগুলো হচ্ছে কি করে। এবং মেয়েটি তারপরে আমাকে মানে বুঝে গিয়েছে শি ইজ ভেরি হ্যাপি উইথ হার ফ্যামিলি। আমাকে কিন্তু আর একদিন আমাকে কেঁদে কেঁদে নক করেনি, এই তো কয়েকদিন আগে। তাহলে টুইন ফ্লেমের মিলন হয়ে গেল। ও একটা জিনিস তো বলতে ভুলে গিয়েছি, যখন ওই ছেলেটিকে ও টুইন ফ্লেমকে জড়িয়ে ধরে কাঁদছে, তারপর সব কথাবার্তা বললাম এইবার হচ্ছে তোমাদের বিবাহ হবে, যেটা 5D লেভেলে যেটা হচ্ছে। তখন আমি বললাম দেখো একটা মন্দির দেখো তোমাদের সামনে, হ্যাঁ মন্দির দেখতে পাচ্ছি। আমি বললাম যে এইবার দেখো সামনের থালার মধ্যে মালা রাখা আছে, সিঁদুর রাখা আছে। ওরা মালা বদল করলো আর মেয়েটির কপালে ছেলেটি সিঁদুর পরিয়ে দিল। এটা কিন্তু ওই ওয়ার্ল্ডে হচ্ছে, বাবার এবং আশীর্বাদ বাবা করছেন তাদেরকে, যে মানে বাবার সামনে বিয়েটা দিয়ে দিলেন। 5D ওয়ার্ল্ডে যখন টুইন ফ্লেমে বিয়ে হয়ে যায়, 3D ওয়ার্ল্ডে টুইন ফ্লেম এক হতে বাধ্য। তো মেয়েটি যখন বাড়িতে ফিরলে, এবার বুঝে নাও সিনারিও, হুম। বরের আর কোনো কষ্ট থাকলো না, মেয়েটির কোনো কষ্ট থাকলো না, আবার ফ্যামিলি গ্রো করছে। পুরো ইউটার্ন, ইটস আ সিনেমা। আমার গায়ে কাটা দিচ্ছে, মেয়েটি ভালো আছে এবং বর আর কষ্ট পাচ্ছে না, কর্মা খতম হয়ে যাচ্ছে। আর বর যে স্যাক্রিফাইস করেছে, স্যাক্রিফাইসের জন্য এতগুলো লাইফ বেঁচে গেল। তাহলে হিরো কে? হু ইজ দ্য হিরো অফ দিস স্টোরি? বাবা, উনি তো সবকিছু দেখে বাবা তো শিখতে হিরো আছেনই আছেন, হুম। তারপরে তারপরে হিরো কে? গল্পটা যার, মানে তার মধ্যে হিরোটাকে, এই গল্পটার মধ্যে ওনার স্বামী হিরো আমি ইয়েস, মনে করি। যাকে মেয়েটি ঘৃণা করছিল যে মানে আমি তোর সাথে থাকতে পারছি না, সেই কিন্তু সেই হিরো, হিরো। সেই হিরো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা যারা শুনছেন আজকে এই পডকাস্টটা, যারা মনে হচ্ছে যে এই জিনিসটা আপনাদের কাছে প্রবলেম হচ্ছে, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে। আর খুব সুন্দর, খুব ভালো, লাস্টেরটা খুব ভালো লেগেছে। আর আমার আমি বলতে গিয়ে চোখে জল চলে হ্যাঁ, আসছে, কিন্তু মানে আমার আমি চোখ আজকে পড়ছিল। থামবো না, আজকে আমি থামবো না। আগের দিন থেমেছিলাম, আজকে আর থামবো না, আমি বলে যাবো, আমি যা হয় হোক। থ্যাংক ইউ দিদি। নাম্বার চলছে, আপনারা যদি চান কন্ট্যাক্ট করবেন। চান মানে আপনারা যদি ভালো থাকতে চান, এইটুকু বলবো, সব রকম বিষয়, কাউন্সিলিং থেকে শুরু করে বাস্তু থেকে সব রকম, কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও রিনিতা দি, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।